আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচ শুক্রবারের সকালের ঘুমের সময় আপনাদেরকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা গতিবিদ্যার আজকে ৬ নাম্বার লেকচারে কিছু জিনিসপাতি পড়াশোনা করব ইনশাআল্লাহ। তো কি অবস্থা সবার? কেমন আছেন? কেমন চলতেছে দিনকাল? ভাইয়াকে কমেন্ট করে জানাতে পারেন। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। এবং আমি আশা করতেছি আপনারা অনেক, অনেক ভালো আছেন। সো আহ অনেকে ঘুম থেকে উঠছে মাত্র, ঘুম থেকে উঠে ক্লাসে জয়েন করছে। তো ধন্যবাদ। আমার ক্লাসের জন্য হইলেও আপনাদের ঘুম থেকে উঠা হইছে। এটা একটা বড় জিনিস। তো এইটা ইন্টার লাইফের খুব কমন একটা জিনিস যে আমরা রাতে অনেক দেরি করে পড়াশোনা করার চেষ্টা করি। লাইক ১২টা, ১টা, ২টাও বেজে যায় অনেকের পড়াশোনা করতে, করতে। সকালে উঠতে, উঠতে আবার ১১টা, ১২টা বাজে। আর শুক্রবার হলে তো কথাই নেই। এই সপ্তাহে একটা মাত্র দিন পাইছি একটু ঘুমানোর। সো স্বাভাবিক একটু ঘুমের প্রেশার থাকে। সো এর মধ্যেও যারা ক্লাসে জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা আমাদের পড়াশোনার জার্নিতে ছিলাম এবং আমরা একটু রিক্যাপ করি যে আমরা আসলে কি, কি সো ফার দেখে আসছি বা আমাদের প্রোগ্রেসটা কতটুক হইছে এই গতিবিদ্যা চ্যাপ্টারটা। সো গতিবিদ্যা চ্যাপ্টারে আমরা যদি একটু পড়াশোনার কথা বলি, গতিবিদ্যার ৩ টা পার্ট ছিল। আগেই বলেছিলাম। গতিবিদ্যা। সো এই গতিবিদ্যার আমরা ৩ টা পার্টের কথা মেইনলি বলেছিলাম। এর মধ্যে ১ম পার্টটা হচ্ছে লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন। এখানে আমাদের নরমালি হচ্ছে গতির সূত্রসমূহ এবং পড়ন্ত বস্তু এই জিনিসপাতিগুলো নিয়ে ডিসকাস করা হয়। তারপর থাকে হচ্ছে প্রজেক্টাইল, প্রজেক্টাইল যেটাকে আমরা প্লাস বলে থাকি। আর এটা হচ্ছে রোটেশনাল মোশন। সো এই ৩ টার মধ্যে আমরা যদি একটু পার্সেন্টেজ করি যে কোনটার মধ্যে কত পার্সেন্ট, অলমোস্ট অলমোস্ট বলতে পারেন যে এখানে হচ্ছে 65% পড়াশোনা এখানে। আপনি বলতে পারেন হচ্ছে যে অলমোস্ট 20% বা কেউ, কেউ হয়তো 15% বলবেন এখানে। আর এইটা হচ্ছে ধরেন রিমেইনিং 20%। সো আমরা ইতিমধ্যে এই 65% করে ফেলছি। এইটার অনেকাংশে অনেকটুকু ডান, কিছু অংশ বাকি আছে ওইটা আমরা আজকে করব। আহ তারপর হচ্ছে রোটেশনাল মোশন, এটা আমরা আজকের ক্লাসের শেষ দিকে বা আগামী ক্লাসের শুরুতে আমরা ইনশাআল্লাহ ধরবো। ওকে। সো আমি কথা না বাড়িয়ে ১ম এ একটু চলে আসি। এই প্রবলেমটা নিয়ে আমাকে অনেকে কমেন্ট করছেন, অনেকে মেসেঞ্জারে, অনেকে WhatsApp তো নাই আপনাদের কাছে এনিওয়েজ। তো মানে আমার WhatsApp নাম্বার আপনার কাছে নাই। এনিওয়েজ। তো মেসেঞ্জারে অনেকেই জানতে চাইছেন যে এই ম্যাথটাতে একটু একটা কনফিউশন ছিল। কনফিউশনটা হচ্ছে একটা ওয়ার্ড যেটা আমিও আসলে খেয়াল করি নাই। সো সেই জিনিসটার কনফিউশন ভাইয়া দূর করব যে এই সামনে ওয়ার্ডটা নিয়ে অনেকের মনে কনফিউশন ছিল। সুন্দর হয় না ইয়া করাটা। সো আমি একটু মার্ক করে দিই। দ্যাট উইল বি বেটার আই গেস। সো এই যে এই সামনে কথাটা নিয়ে অনেকের ইয়া ছিল। সো আমাদের এই অঙ্কটা অনেকগুলো কমেন্ট আছে। আমি ধীরে, ধীরে ইনশাআল্লাহ এই ম্যাথটা শেষ করে আপনাদের কমেন্টের জবাব দিচ্ছি। সো এইটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে ৪ নাম্বার ক্লাস ছিল আমাদের সেটা। ৪ নাম্বার ক্লাসের শেষের দিকে একদম লাস্ট ম্যাথ ছিল এটা। সো এই ম্যাথটাতে কোশ্চেনটা আমরা সলভ করছি। আমি কোশ্চেনটা আরেকবার একটু বলব। এখানে একটা ছোট্ট ভুল আছে। ভুলটা হচ্ছে টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে বা হইতে পারে যে এটাও একটা ম্যাথ, এটাও সমস্যা নেই। মানে আমরা যদি এখানে সামনে ধরি তাহলে অ্যান্সারটা একটু ডিফারেন্ট হতো। এই ম্যাথটা আসলে আমরা পিছনে ধরে তারপর কাজ করছি। সো এই জায়গায় সামনের পরিবর্তে সলিউশনটা আসলে পিছনে ধরে কাজ করা। পেছনে যেতে হয়। পেছনে যেতে হয়। হ্যাঁ, ঠিক আছে? সো ব্যাপারটা কি ছিল যে একটা ট্রেনটা হচ্ছে এ ত্বরণের সামনে আগাচ্ছে, এ ত্বরণের সামনে আগাচ্ছে। এখন ঘটনা যেটা হইতেছিল যে ট্রেনের একদম সামনে থেকে একটা লোক বা একটা বালক সে হচ্ছে একটা বলকে 10 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে উপরে ছুঁড়ে মারছে। ধরেন আমি একটা ট্রেনের ভিতরে আছি, আমার হাতে একটা বল আছে, আমি 60 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে এটাকে ছুঁড়ে মারছি। সো দেখা গেছে যে ছুঁড়ে মারার পর এইটাকে ক্যাচ ধরার জন্য আমাকে তো সামনে আগানোর কথা ছিল। সামনে না আগায় উল্টা আমি দেখলাম কি বলটা পিছের দিকে চলে যাচ্ছে। আমি যাই দেখলাম পিছে ব্যাক করে
1.15 মিটার পরে যেয়ে এটা ধরছি। এই যে এটা। সো সেই ক্ষেত্রে সলিউশন হচ্ছে এই পুরো জিনিসটা। সো এখানে আসলে সামনে ওয়ার্ডটা ভুল হয়ে গেছে। এখানে আসলে পিছনে যেতে হয়। সেটা ধরে কাজ করলে আমাদের সলিউশন যেটা করছি সেটাই হচ্ছে এক্সাক্ট অ্যান্সার। কোন সমস্যা নেই। সো আমি এই জিনিসটা খেয়াল করিনি। এটা যে সামনে বলা আছে এটা আমার ভুল ছিল। সো যদি ভাইয়া সামনেটাকেই রাইট ধরে কাজ করি তাহলে সলিউশনটা কিরকম হয় সেটা আমরা একটু দেখব। সো এইটাই হচ্ছে আমাদের ধরেন P37 আমরা গতদিন মোস্ট প্রবাবলি 36 পর্যন্ত করছিলাম যদি আমি ভুল করে না থাকি। আমি একটু ১ টা মিনিট দেখি 36 পর্যন্ত কি লাস্ট ম্যাথ ছিল কিনা আমাদের। ৭ নভেম্বর লাস্ট ক্লাস হইছে। লাস্ট ক্লাসের লাস্ট ম্যাথ হ্যাঁ, আমরা 36 পর্যন্ত করেছিলাম। তো আমাদের P37 ওকে। সো আমরা ১ম এ যদি প্রবলেমটা নিয়ে একটু কাজ করি যে তাহলে আমরা কি দেখতে পাই? আমাদের একটা ট্রেন ছিল। আ ট্রেনটাকে কি কালার দেওয়া যায়? আচ্ছা এই কালারে দিই সমস্যা নেই। এই হচ্ছে ট্রেন। এইটাকে আমি একটু কপি করব। এইখানে নিয়ে আসব। ওকে, ঠিক আছে। সো একটা বালক ছিল। এই বালকটা করল কি? এই বালকটা তার হাতের একটা বল, সেই বলটাকে এইভাবে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারল। কত ডিগ্রি কোণে? এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে 60 ডিগ্রি। ঠিক আছে? এটা বলে দেওয়া আছে 60 ডিগ্রি। তারপর যেটা হইল তাকে এই অবস্থান থেকে একটু আগায় যেতে হইছে। বালকটা এইখানে যে এই বলটাকে ক্যাচ ধরছে। এইখানে কতটুকু তাকে আগাইতে হয়েছে 1.15 মিটার। যদি আমি যদি আমি এই জিনিসটাকেই রাইট ধরে নিই, এইটাকেই যদি আমি রাইট ধরে নিই তাহলে আমার সলিউশনটা কিরকম হইতো সেটা আমরা দেখতেছি। ওকে, তাহলে এই ক্ষেত্রে প্রথম কাজ আবারও আগের মতো পর্যায়কাল বের করা যে কতটুকু সময় লাগবে তার আগের হাইটে ফেরত আসতে। পর্যায়কাল তো আমরা জানি 2v0 sin থিটা নট ডিভাইডেড বাই জি। এটা নিয়ে তো কনফিউশন নাই। সো 2 ইনটু v0 কত বেগে মারছিলাম 10 বেগে। sin থিটা নট কত দেওয়া 60 ডিগ্রিতে মারছি, এটাও দেওয়া। জি কত জানি 9.8। এই সবকিছু জানি, এখান থেকে মানটা বের হয়ে যাবে। আমরা গতদিনই করছিলাম, এটা চলে আসে হচ্ছে 1.76 সেকেন্ড। সো আগেরটাই কপি করে দিচ্ছি 1.76 সেকেন্ড। ডান। সো এইটা হচ্ছে আমার পর্যায়কাল আমাদের ডান। আমরা পর্যায়কাল নির্ণয় করে ফেললাম। আচ্ছা, এইবার এবার আমাদের কাজ কি? নাও এবার আমাদের কাজ হচ্ছে এক্স অক্ষে এটা কি লাইভ নাকি রেকর্ড? এটা রেকর্ড ক্লাস আরাফাত। রেকর্ড ক্লাস আমি আপনার লাইভ কমেন্ট পড়তেছি। সো এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা চিন্তা করব। এক্স অক্ষ বরাবর দেখেন ট্রেনটা কিন্তু একটা ত্বরণে চলতেছে। তাহলে বলেন ভাইয়া তাহলে তো ট্রেনটা একটু পরে এখানে নেই, একটু সামনে আগায় গেছে। হ্যাঁ, সামনে আগায় গেছে। কিন্তু আমি যদি ট্রেনের ত্বরণটাকে স্থির ধরতে চাই, আহ ট্রেনের ত্বরণটাকে যদি স্থির ধরতে চাই তাহলে কি হবে? মাথায় রাখবেন আপেক্ষিক বেগের প্রবলেম যখন আপনারা করছিলেন, ওই যে অঙ্ক করতেন কত কোণে ছাতা ধরতে হবে, গাড়ির কোন কাজ ভিজবে, এই রিলেটেড যখন প্রবলেম গুলো আপনারা করছিলেন তখন কি ছিল? যার সাপেক্ষে আপেক্ষিক বেগটা হয়, যার সাপেক্ষে আপেক্ষিক আপনি বের করেন, তারটাকে আপনি বাদ দিয়ে দিতে হয়। তার বেগটাকে আপনি বিয়োগ করে ফেলতে হয়। তাহলে আমরা সবকিছু ট্রেনের সাপেক্ষে করতেছি যে ট্রেনের গতির সাপেক্ষে আমি ১০ বেগে ছুটছি, ট্রেনের গতির সাপেক্ষে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটছি, ট্রেনের অবস্থানের সাপেক্ষে আমাকে 1.15 মিটার এখান থেকে ছুটছি, আমাকে ১.১৫ মিটার সামনে যায় ধরতে হয়েছে। সবকিছু ট্রেনের সাপেক্ষে কাজ করতেছি। এখন ট্রেনটা যদি এ বেগে যায় তাহলে ট্রেনের সাপেক্ষে ট্রেনের সাপেক্ষে বলের
ত্বরণ এটা যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে সেটা কি হবে? এটা হচ্ছে বলের ত্বরণ ট্রেনের সাপেক্ষে। তাহলে এ বল মাইনাস এ ট্রেন, তাই না? বলের ত্বরণ মাইনাস ট্রেনের ত্বরণ সবই তো একই অক্ষ বরাবর, সবকিছু কিন্তু কোন অক্ষে কাজ করতেছি? এক্স অক্ষে। এখন বলের কি কোনো ত্বরণ আছে? এই অক্ষ বরাবর তো এক্স অক্ষ বরাবর বলে আলাদা কোনো ত্বরণ নাই, কিন্তু ট্রেনের তো ত্বরণ আছে এ। ওইটা বিয়োগ চলে গেলে আলটিমেটলি ত্বরণটা হয় কত? আলটিমেটলি ত্বরণটা হয় মাইনাস এ। এই এ ত্বরণটাই আমাকে বের করতে হবে। এখন আমরা যদি কাজ করি, নাও আমরা কোথায় ছিলাম? আমরা জানি s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে? এখন এস এর জায়গায় আমরা কি যে কত দূর সামনে যেয়ে পড়ছে এক্স অক্ষ বরাবর 1.15 মিটার। অ্যাকচুয়ালি কি 1.15 মিটার পড়ছে? না, কারণ ট্রেনটা তো সামনে আগাচ্ছে, ট্রেনও সামনে আগাচ্ছে, বলটাও সামনে আগাচ্ছে। তো ট্রেনটা তো আসলে অ্যাকচুয়ালি এখানে নেই, ট্রেনটা তো এরকম একটা জায়গায় চলে গেছে। তাহলে বুঝেন বলটাকে আমি এই পজিশন থেকে মারছি, এই পজিশন থেকে মারলে এই ট্রেনের মধ্যে তাকে 1.15 মিটার সামনে আগাইতে হয়েছে, কিন্তু ট্রেনটা তো ততক্ষণে এখানে চলে গেছে, হয়তো ট্রেনটা 100 মিটার চলে গেছে। সো ওই 100 মিটারটা তো আমার এই বলকে যাওয়া লাগছেই, সাথে আরো 1.15 মিটার যাওয়া লাগছে। তো আমি যদি অ্যাকচুয়াল সরণ বসাইতাম তাহলে এটা অনেক বেশি কিছু হইতো, কিন্তু আমি অ্যাকচুয়ালটা বসাচ্ছি না। আমি বসাচ্ছি কি, আমি ট্রেনের সাপেক্ষে কটুক, সবকিছু ট্রেনের সাপেক্ষে। ট্রেনটাকে সাপেক্ষে বললে ট্রেনটাকে মনে মনে স্থির ধরবো, তাহলে ট্রেনটাকে স্থির ধরলে ট্রেনটা এখানেই পড়ে আছে, তাহলে তাকে 1.15 মিটার যাওয়া লাগছে। তাহলে ট্রেনের সাপেক্ষে যখন বলবো ট্রেনের ত্বরণটাকে বাদ দিয়ে দিতে হবে, ট্রেনের এই জায়গাটা ত্বরণ ছিল, ওই ত্বরণটা বাদ দিলে এটা মাইনাসে চলে আসে। বা আমি আরেকভাবে চিন্তা করতে পারি, ট্রেনের সাপেক্ষে আমি ত্বরণটা বের করতেছি, তাহলে যার সাপেক্ষে বের করবো তারটাকে আমি বিয়োগ করে দিব। তাহলে ট্রেনকে যদি স্থির চিন্তা করতে হয়, মানে বলটা যদি আমি চিন্তা করি, ট্রেন যখন গতিশীল এ ত্বরণে, বলটা তো আর এইদিকে এ ত্বরণে ছিল না, তাহলে বলটা থেকে প্রতিটা মুহূর্তে ট্রেনটা এ ত্বরণে দূরে সরে যাচ্ছে। আর আমি যদি উল্টা চিন্তা করি যে ট্রেনটা ফিক্স আছে, তাহলে কি বলটা প্রতি মুহূর্তে ট্রেন থেকে এ ত্বরণে পিছে সরে যাচ্ছে। আবার বলি, কথাটা খেয়াল করেন, বলটাকে উপরের দিকে ছুঁড়ে মারছি, তার এই দিকে একটা বেগ আছে, এটা তো ধ্রুব বেগ, কোনো চেঞ্জ হয় না, প্লাসের সময় পড়ছিলাম এক্স অক্ষে বেগ চেঞ্জ হয় না প্লাসে। তাহলে ট্রেনটা সামনের দিকে একটা ত্বরণে চলে যাচ্ছে, কিন্তু এই বস্তুটার বা বলটা তো সামনের দিকে কোনো ত্বরণ নাই, তাহলে এইটার রেসপেক্টে ট্রেনটা এ ত্বরণে সামনের দিকে চলে যাচ্ছে। আমি যদি ট্রেনটাকে মনে মনে স্থির কল্পনা করি, তাহলে আসলে কি ট্রেনের সাপেক্ষে এই বলটা পিছে চলে আসতেছে। এই কারণেও কিন্তু এখানে মাইনাস এ বসানো হয়। আর আমাদের এখানে কাজই করতেছি ট্রেনটাকে স্থির ধরে, দ্যাটস ওয়াই আমাকে এখানে মাইনাস এটা ইউজ করতে হবে। সো আগের অঙ্কে আমরা যেটা করছিলাম, আগের অঙ্কে হচ্ছে আমরা বলছিলাম যে ওকে পিছনে এসে তারপর বলটা ধরা লাগে, তাই এখানে সরণটা মাইনাস ছিল। আর এখন তো সামনে যে ওইটাকে কারেক্ট ধরতেছি, তাহলে প্লাস হবে সরণটা, প্লাস 1.15 ইউ। আদিবেগ কত দেওয়া? আদিবেগ এক্স অক্ষ বরাবর হচ্ছে 10 cos 30। টাইমটা কত বের করছিলাম? 1.76, 1.76 প্লাস হাফ। ত্বরণটা কি? ত্বরণটা কিন্তু মাইনাস, এবার মাইনাস এ ইন্টু টি স্কোয়ার 1.76 স্কোয়ার। তাহলে ইকুয়েশনের সবকিছু জানি, এখান থেকে সলভ করলে আমার এ এর ভ্যালু কত সেটা চলে আসবে। দেখি কত আসে। 10 cos 30 1.76 মাইনাস 0.15। ওকে, কিছু একটা মান আসলো, এটাকে ভাগ দিতে হবে হাফ ইন্টু 1.76 স্কোয়ার। ওকে, সো চলে আসছে 9.09। না, আর একটু ক্যালকুলেশন দেখে নিই। আগের বার আমাদের কত আসছিল? 6.39। সো আমাকে যেটা করতে হবে 10 ইন্টু, ওকে, টাইমটা তো ঠিক বের করা ছিল 1.76, 20 ইন্টু সাইন 60 বাই 9.8, এটা 1.76, এটা আমি ধরলাম এতে সেভ করে রাখলাম। আচ্ছা, তাহলে 10 ইন্টু cos 30 ইন্টু এইটা, ওকে, এটা ওই পাশে যাবে মাইনাস 1.15, এটা এই পাশে আসলো। ওকে, তাহলে এই অ্যান্সারটাকে ভাগ দিব 0.5 ইন্টু অ্যান্সার স্কোয়ার। ওকে, এটা স্কোয়ার করলাম, তাহলে এখান থেকে এ বের হয়ে যাবে 9.06। হ্যাঁ, 9.06।
9.06 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তো, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো যারা আজকের ক্লাসে প্রেজেন্ট আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করব, ও cos 60 হবে? শিট, আমি এই জিনিসটা খেয়াল করি নাই। এটা তো 60 হবে। থ্যাংক ইউ ভাইকে স্মরণ করে দেওয়ার জন্য। আমি 30 দিয়ে কাজ করে ফেলতেছিলাম। 10 cos 60 ইন্টু a মাইনাস 1.15 একটা মান আসলো, এটাকে ভাগ দিতে হবে 0.5 ইন্টু a স্কয়ার, এটা দিয়ে ভাগ দিতে হবে, ভাগ করলে 4.92। হ্যাঁ জন্য বলি এটা মানটা কমার কথা, বাড়তেছে কেন বারবার? 4.92 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখেন এবার মিশছে কিনা সবার সাথে। ওকে, তো cos 60 কেন হইলো? এই যে এই অ্যাঙ্গেলটা তো 60 ডিগ্রি দেওয়া ছিল, তাহলে আমার x অক্ষ বরাবর বেগ কি হবে? x অক্ষ বরাবর বেগ হবে হচ্ছে 10 cos 60, আর y অক্ষ বরাবর কত হবে? 10 sin 60। এই কারণে এই জিনিসটা করা লাগছে। তো x অক্ষ বরাবর যেহেতু 10 cos 60, তাই আদি বেগটা 10 cos 60 হয়েছে। আমি ভুলে হচ্ছে cos 30 বসাই ফেলছি। তাহলে পুরো অঙ্কটা একটু সামারি করি, সামারি করলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো যারা এতক্ষণ বোঝেন নাই তারা এইবার একটু কেয়ারফুল থাকেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। ওকে, সো আমরা যেই কাজটা করতেছি সেটা হচ্ছে যে একটা ট্রেন, এই ট্রেনটা এ ত্বরণের সামনের দিকে চলতেছে। একটা বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে ট্রেনের ভিতর থেকে 60 ডিগ্রি কোণে ছুঁড়ে মারা হয়েছে। সো এই ট্রেনটা সামনে আগাচ্ছিল। সো বলটাকে ছুঁড়ে মারার পর বলটা এইভাবে আসতেছে। বলটা যখন ট্রেনের ভিতরে পড়ে, এই বলটাকে ক্যাচ ধরার জন্য লোকটাকে 1.15 মিটার সামনে আগায় আসতে হয়েছে। তাহলে কোশ্চেন হচ্ছে ট্রেনটা কত ত্বরণের সামনে আগাচ্ছিল, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন চলেন সলিউশনটা দেখি। সলিউশনের মধ্যে প্রথমে আমরা পর্যায়কাল বের করে ফেলতে পারবো। পর্যায়কাল তো 2v নট sin থিটা নট বাই জি। এক্স অক্ষে ত্বরণ আছে, ওয়াই অক্ষে তো কোনো চেঞ্জ হয় নাই। ওয়াই অক্ষে আগে অভিকর্ষ ত্বরণ ছিল, এখন অভিকর্ষ ত্বরণই আছে। তো পর্যায়কালের সূত্র আনচেঞ্জ থাকবে, সেটা আমরা বের করলাম, 1.76 সেকেন্ড আসলো, ডান। এবার এক্স অক্ষে যদি চিন্তা করি, এক্স অক্ষে কাজ করতে একটু সাবধানে কাজ করতে হবে। ঠিক আছে, যে বলটা সামনে এসে 1.15 মিটার পরে পড়লো, কিন্তু অ্যাকচুয়ালি তো শুধুমাত্র যে বলটা 1.15 মিটার গেছে তা তো না। বলটাকে কি করা লাগছে? বলটাকে হচ্ছে যে আপনার ট্রেনটা যদি এই সময়ে যে 1.76 সেকেন্ড, এইটুকু সময় তো ট্রেনটা বসে নাই। ট্রেনটা ধরলাম, জাস্ট চিন্তা করে নিলাম যে ট্রেনটা যদি এইটুকু সময় 100 মিটার চলে যায়, তাহলে ওই 100 মিটার তো বলটাকে যেতে হয়েছে, সাথে আরো এক্সট্রা করে 1.15 মিটার যাওয়া লাগছে। তো আমি তো আসলে জানি না যে মাঝখানে সময়টুকুতে ট্রেনটা কতটুকু দূরত্ব পাড়ি দিছে। সো আমি এই জন্য যেটা করব, সবকিছুকে ট্রেনের সাপেক্ষে হিসাব করব। তাহলে ট্রেনের সাপেক্ষে যদি আমি হিসাব করি, সিস্টেম হচ্ছে যার সাপেক্ষে হিসাব করবেন তাকে স্থির ধরে কাজ করতে হয়। তাহলে ট্রেনের সাপেক্ষে যদি কাজ করি, তাহলে ট্রেনটাকে স্থির ধরলে তাহলে আমি মনে মনে চিন্তা করতে পারি, ট্রেন যদি স্থির হইতো তাহলে 1.5 মিটার দূরে যেয়ে বস্তুটা পড়তো। আচ্ছা, তাহলে আপনি এখন সরণ বসাইলেন এস এত, আদিবেগ তো আপনি জানেন, এই দিক বরাবর 10 cos 60, টাইমটা আপনি জানেন, আর হাফ এটি স্কয়ার এ কোত্থেকে আসলো? এখন আপনি তো মনে মনে এই ট্রেনটাকে স্থির ধরছেন, আসলে তো সে ট্রেনটা স্থির না, আসলে তো ট্রেনটা সামনের দিকে যাচ্ছিল। তাহলে ব্যাপারটা এইভাবে বলা যায় না যে আমার যে বলটাকে নিয়ে আমি কাজ করছি, যাকে এভাবে ছুড়ে মারছিলাম, ওই বলটার এক্স অক্ষে কোনো ত্বরণ ছিল না, কিন্তু আমার ট্রেনটা তো এ ত্বরণের সামনে আগায় যাচ্ছে। তাহলে বলের সাপেক্ষে যদি চিন্তা করি, বলের ত্বরণটা শূন্য, ট্রেনটা এ ত্বরণের সামনে আগায় যাচ্ছে। তাহলে বল থেকে ট্রেনের মাঝে এরকম একটা দূরত্ব তৈরি হচ্ছে। সো এই দূরত্বটা আরেকভাবে তৈরি হইতে পারতো। যদি ধরেন ট্রেনটা স্থির থাকতো, বলটা পিছের দিকে এ ত্বরণে চলে যেত, তাও কিন্তু দেখেন ওদের মাঝে একইভাবে দূরত্বগুলো তৈরি হইতো। সো আমি যদি ট্রেনটাকে স্থির চিন্তা করি, তাহলে বলটা আসলে পিছে যাচ্ছে। আর আমি যদি বলটা বলটাকে ত্বরণ শূন্য চিন্তা করি, তাহলে ট্রেনটা সামনে যাচ্ছে। যেটার যেকোনো একটা চিন্তা করলেই হয়। তো আমাদের ক্ষেত্রে ট্রেনটাকে স্থির ধরে কাজ করাটা বেটার, কারণ সেই ক্ষেত্রে আমি সরণগুলা ইউজ করতে পারবো। দ্যাটস ওয়াই ট্রেনটাকে স্থির ধরে কাজ করলে আসলে আগে যেটা ছিল যে বলটা এদিকে ত্বরণ শূন্য, ট্রেনটা যাচ্ছে সামনে, উল্টায় বলা যায় ট্রেন ফিক্স আছে, বলটা পিছের দিকে এ ত্বরণে চলতেছে। তাহলে ওই কনসেপ্ট থেকে আমরা বলটার ত্বরণটা মাইনাস এ ইউজ করছি, এখান থেকে এটা বের হয়ে গেছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের পুরো জিনিসটা সামারি হচ্ছে, যদি আমাকে পেছনে যে বলটা ক্যাচ ধরতে বলতো, তাহলে আমার সরণটা হইতো নেগেটিভ, আর যেহেতু আমাকে এখানে সামনে যে ধরতে হচ্ছে, তাহলে আমার সরণটা পজিটিভ। এই জাস্ট পার্থক্য, বাদ বাকিগুলো সব হচ্ছে সেম। এইটুকু পর্যন্ত কারা কারা বুঝতে পারছেন ভাইকে একটু কমেন্ট করে জানান। এইটুকু পর্যন্ত কি আমরা ধরতে পারছি? একটু কমেন্টে দেখতে চাই।
ক্লিয়ার ক্লিয়ার ওকে ডান। সো আমরা এবার আমাদের পরের প্রবলেমে যাব। ওকে সো নাও আমরা যে কাজটা করব সেটা হচ্ছে P38, আমরা 38 নাম্বার প্রবলেমটা দেখব। সো 38 নাম্বার প্রবলেমটা কি? 38 নাম্বার প্রবলেমটা হচ্ছে সিঁড়ির ধাপ। 38 নাম্বার প্রবলেমটা হচ্ছে সিঁড়ির ধাপ। সো বলা হচ্ছে আমাদের কাছে কিছু সিঁড়ি আছে। সিঁড়িগুলো এরকম। সো আমাদেরকে একটা প্রশ্ন করতেছে। প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম সর্বপ্রথম কততম কততম ধাপে বস্তুটি সিঁড়িকে আঘাত করবে? বস্তুটি সিঁড়িকে আঘাত করবে। ঠিক আছে? সো আমাদের একটা বল সেই বলটা হচ্ছে হরাইজন্টালি সোজা আসতেছিল। তো সামনে সিঁড়ির ধাপগুলো এটা ১ নাম্বার ধাপ, ২ নাম্বার। মানে সিঁড়িতে আপনি যেখানে পা রাখেন ওই পা দানিটা হচ্ছে এরকম 0.2 মিটার করে চওড়া। আর সিঁড়ির প্রত্যেকটা লেয়ার, প্রতিটা ধাপ হচ্ছে 0.2 মিটার করে উঁচু। সো এখন এইরকম একটা বল যখন আসবে, ওই বলটা যে কিন্তু ঠাস করে ১ম ধাপে আঘাত করবে না। ও হয়তো গড়ায় ঠাস করে যায় ৫ নাম্বার ধাপে বা ১০ নাম্বার ধাপে বা ২ নাম্বার ধাপে কোন একটা ধাপে যেয়ে আঘাত করবে। সো আমাদেরকে এটাই জিজ্ঞেস করছে সর্বপ্রথম কততম ধাপে যেয়ে আঘাত করবে। আমি বেগটা একটু ভুলে বেশি দিয়ে ফেলছি। বেগটা আমি বলে দিলাম ধরেন 4 মিটার পার সেকেন্ড। নাহলে একটু বেশি হয়ে যায় আসলে। 4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা, এইবার তাহলে আমরা চলেন সলিউশন গুলো একটু দেখি। সো সলিউশন দেখার আগে প্রথম কাজটা যেটা সেটা হচ্ছে আপনাকে স্টেপ গুলা বুঝতে হবে কি হচ্ছে। প্রথমে দেখেন আমার যদি ১ নাম্বার ধাপে পড়ে, তাহলে n equals to 1 হলে y অক্ষ বরাবর কতটুক নামবে? 0.2 মিটার নামবে। y অক্ষ বরাবর সরণ তখন 0.2 মিটার। কিন্তু x অক্ষ বরাবর সরণ এটা কিন্তু 0 থেকে শুরু করে 0.2 এর মাঝে যেকোনো কিছুই হইতে পারে। কারণ এইখানে পড়লে যদি একদম এই জায়গায় পড়ে সরণ তো এখান থেকে কাউন্ট হচ্ছে 0। একদম এইখান পর্যন্ত মানে এই জায়গাটা যদি চিন্তা করেন এটা হচ্ছে 0 ইনটু 0.2। এই পয়েন্টটা যদি চিন্তা করেন এটা হচ্ছে 1 ইনটু 0.2 মিটার। মানে এখান থেকে আর কি দূরত্বগুলো কাউন্ট শুরু হয়েছে। তাহলে 0.0 থেকে শুরু করে 0.2 পর্যন্ত এর মাঝে যে কোনো বিন্দুতে এসে আঘাত করুন না কেন, বলটা এসে এইখানে যে কোনো জায়গায় আঘাত করুন না কেন, আমার কিন্তু ১ নাম্বার ধাপে আঘাত করতেছে। তাহলে সরণটা এইখান থেকে এইটুকুর মধ্যে যে কোনো কিছুই হইতে পারে। আচ্ছা, তো আমরা আমাদের কাজের সুবিধার্থে একটু অংশ তৈরি করে রাখি, এটা আমাদেরকে পরে হেল্প করবে। ওকে, আচ্ছা। সো যদি আমাদের n equals to যদি ধরেন আমাদের 2 হইতো তাহলে কি ঘটে দেখি। n equals to 2 হইলে y হচ্ছে 2 ইনটু 0.2 হইতো। কিন্তু x এর ভ্যালুটার ক্ষেত্রে কি হইতো? x এর ভ্যালুটা 1 ইনটু 0.2 থেকে
2 ইনটু 0.2 পর্যন্ত যেকোনো ভ্যালুই কিন্তু হইতে পারতো। কারণ দেখেন এই জায়গাটা, এই পয়েন্টটার এই পয়েন্টটা তো সেম, 1 ইনটু 0.2 মিটার, আর এই পয়েন্টটা হচ্ছে 2 ইনটু 0.2 মিটার। তাহলে এর মাঝখানে যে কোনো জায়গায় পড়া মানেই কিন্তু 2 নাম্বার ধাপ n = 2 তে আঘাত করা। তাহলে এইটার অর্থ আমরা কি বুঝতেছি, যে ওয়াইটা অলওয়েজ এন ওয়াই, মানে ওয়াই এর ভ্যালুটা অলওয়েজ n ইনটু 0.2 হবে, কিন্তু এক্স এর ভ্যালুটা যেটা হবে n মাইনাস 1 ইনটু 0.2 থেকে n ইনটু 0.2 পর্যন্ত যে কোনো কিছুই হইতে পারে। ঠিক আছে, এক্স এর ভ্যালুটা এক কম থেকে, যেমন এখানে হচ্ছে 0 থেকে 1, এখানে 1 থেকে 2, এখানে 2 থেকে 3। সো এক্স এর ভ্যালুটা n এক কম থেকে n পর্যন্ত যে কোনো কিছুই হওয়া সম্ভব, ওয়াই এরটা কাটায় কাটায় এটা হবে। আচ্ছা, এইবার আমরা একটু খেয়াল করি, আমরা ধরে নিলাম যে n তম ধাপে আঘাত করবে। ধরি n তম ধাপ, ধরি n তম ধাপে আঘাত করে, এটা ধরে নিলাম। তাহলে দেখেন y is equals to তো n ইন্টু 0.2। আচ্ছা, ঠিক আছে, আর ধরে নিলাম x অ্যাপ্রক্সিমেটলি n ইন্টু 0.2, এটাও ধরে নিলাম। এখন এখানে দেখেন প্রথমে আমরা এটা চিন্তা করতে পারি কিনা, y অক্ষে s is equals to ut প্লাস হাফ a t স্কোয়ার। সো y অক্ষে আমি কতটুকু সরণ হইল n ইন্টু 0.2, পুরা আদিবেগটাই কি x অক্ষে ছিল, y অক্ষ বরাবর কোনো আদিবেগ ছিল না, প্লাস হাফ ইন্টু y অক্ষে ত্বরণ 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পাইলাম, এখান থেকে আমি পেয়ে গেলাম যেটা, সেটা হচ্ছে যে একটা মান n ইন্টু 0.2 ইজ ইকুয়ালস টু 4.9 টি স্কোয়ার, এরকম কোন একটা ইকুয়েশন আমি পেলাম। সো এই ইকুয়েশনটা আমি নোট করে রাখলাম। আচ্ছা, ঠিক আছে, y এর আদিবেগ 0, সো এটা ইউজ করলাম না। আর এখানে হাফ এটি স্কোয়ার, আর কেন ভাইয়া প্লাস মাইনাস দিলেন না, কারণ সরণটাও নিচের দিকে, ত্বরণটাও নিচের দিকে, আমরা নিচের দিকে কে বাই ডিফল্ট প্লাস ধরে নিছি। এবার আমরা y অক্ষে আসি, x অক্ষে আসি, চিন্তা করেন x অক্ষে যদি আপনি কাজ করেন, তাহলে কি ঘটবে, x অক্ষে যদি কাজ করেন তাহলে আমরা s ইকুয়ালস টু vt, কারণ এখানে সমবেগের সূত্র, তাহলে আপনি x এর জায়গায় n ইন্টু 0.2 যদি বসান, x অক্ষ বরাবর আদিবেগ কত ছিল, 4 মিটার পার সেকেন্ড, এটাই নিয়ে কন্টিনিউ করবে, ইন্টু টি। আচ্ছা, তাহলে দেখেন এখানে আপনি একটা কাজ করতে পারেন, কাজ হচ্ছে যে এক থেকে আমরা কিন্তু এই কথাটা বলতে পারি, দেখেন এক থেকে আমরা বলতে পারি যে টি আসলে n ইন্টু 0.2 ডিভাইডেড বাই 4.9 সেটার রুট, এই কথাটা কিন্তু আমরা বলতে পারি। এই জিনিসটা আমরা এখানে ইউজ করব। এই জিনিসটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে দেখেন কি চলে আসতেছে, n ইন্টু 0.2 is equals to 4 into root over n into 0.2 divided by 4.9। এটা উভয় পাশে স্কোয়ার করে দিই, তাহলে কি আসবে, n স্কোয়ার ইন্টু 0.2 স্কোয়ার, 4 স্কোয়ার ইন্টু n ইন্টু 0.2 ডিভাইডেড বাই 4.9। এখন একটা n কাটাকাটি চলে যাবে, দিন শেষে আমার একটা n পড়ে থাকবে, দেখি কত আসে সেই nটা। তাহলে 4 স্কোয়ার, দ্যাট মিনস 16 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 0.2 স্কোয়ার ইন্টু 4.9, তাহলে এটা চলে আসে 16.32, এটা চলে আসছে, এটা চলে আসছে n is equals to 16.32। ওকে, 16.32 তার মানে কি 16কে অতিক্রম করে আরেকটু কিছু দূর গেছে, অতএব n equals to 17তম ধাপে আঘাত করবে।
n ইকুয়ালস টু কততম ধাপে সর্বপ্রথম আঘাত করবে, দ্যাট ওয়াজ দি কোশ্চেন। আমরা এটা বের করে ফেললাম, এটা হচ্ছে 17তম ধাপ। 17তম ধাপে যে সর্বপ্রথম সে আঘাত করতেছে। তাহলে পুরো অঙ্কটা চলেন আরেকবার একটু সামারি করে নিই, তাহলে যারা যারা বুঝতে পারছেন তাদেরটা আরেকটু ক্লিয়ার হবে, যাদের একটু টুকটাক কনফিউশন রয়ে গেছে তাদের ওই কনফিউশনের জটলাও খুলে যাবে। তো বেসিক্যালি এটা একটা প্রাসের অ্যাডভান্স লেভেলের প্রবলেম, সেটা আমরা সলভ করতেছি। এখানে বলা আছে যে একটা বস্তু হরাইজন্টালি সোজা গড়ায় গড়ায় 4 মিটার পার সেকেন্ডে আসতেছিল। তো সে সিঁড়ির কোন ধাপে যেয়ে সর্বপ্রথম আঘাত করবে, দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন। এবং বলা ছিল সিঁড়ির প্রতিটা ধাপের এই চওড়াটা সেটা 0.2 মিটার এবং হচ্ছে এই হাইটটা এটাও 0.2 মিটার করে। আচ্ছা, এখন এই সিঁড়ি দিয়ে আসলো, এসে সর্বপ্রথম আঘাত করবে। আমরা ওয়াই অক্ষ নিয়ে কাজ করা সহজ, বিকজ ওয়াই অক্ষে আমরা কি জানি, ওয়াই অক্ষে যখন প্রথম ধাপে আঘাত করা মানে এই ওয়াই এর মানটা 0.2 ফিক্স। দ্বিতীয় ধাপে আঘাত করা মানে টোটাল এইটুকু যাবে 2 ইন্টু 0.2 ফিক্স। তৃতীয় ধাপে আঘাত করা মানে এইটুকু 3 ইন্টু 0.2 এইটুকু মিটার। মানে প্রথম ধাপ মানে 0.2 মিটার, দ্বিতীয় ধাপ মানে 0.4 মিটার, তৃতীয় ধাপ মানে 0.6 মিটার। ওয়াই অক্ষে আমরা কতটুকু সরণ এটা আমরা ফিক্স। সো আমরা এটা নিয়ে কাজ করছিলাম, ধরলাম এন তম ধাপে আঘাত করে, তাহলে ওয়াই অক্ষ বরাবর সে এন ইন্টু 0.2 মিটার নামবে। এখন আমরা ওইটাই ইউজ করছি, এন ইন্টু 0.2 ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। ওয়াই অক্ষে তো কোনো আদিবেগ ছিল না, পুরো আদিবেগটাই তো এক্স অক্ষে ছিল। সো ওয়াই অক্ষের আদিবেগ শূন্য, এ টি স্কোয়ার, এ তো জানি 9.8। ওইখান থেকে আমরা একটা রিলেশন পাইছি, ওই রিলেশন থেকে টি এর একটা মান বের করে রাখছি এন আকারে। এখন এক্স অক্ষে যখন কাজ করি, এক্স অক্ষে তো মানটা আসলে আগেই বলছি যে এন মাইনাস ওয়ান ইন্টু 0.2 থেকে এন ইন্টু 0.2 যে কোনো ভ্যালুই হইতে পারে। সো আমরা এন ইন্টু 0.2 ধরে কাজ করব, তারপর কিছু একটা ভগ্নাংশ আসবে, ওইখান থেকে একটা প্রেডিকশন করব। সো আমরা এক্স অক্ষে তো কোনো ত্বরণ নাই, ত্বরণ পুরোটাই তো ওয়াই অক্ষে 9.8, যেটা এক্স অক্ষে সমবেগ, সমবেগের সূত্র অ্যাপ্লাই করছি, ও এতটুকু গেছে আনুমানিক। এটা ভিটি, ভিটা দেওয়া ছিল এক্স অক্ষে 4 টি। এখন আমরা এই যে এই টি এর ভ্যালুটা এখান থেকে বসাইছি, দেখলাম যে পুরো ইকুয়েশনে একটাই আননোন এন। তাহলে আমরা যখন স্কোয়ার করে দিছি তখন একটা এন কাটাকাটি যে এন এর এরকম একটা মান পাওয়া যায়। এন এর মানটা 16 থেকে বেশি আসছে, 16.32, মানে কি 16 আর 17 এর মাঝামাঝি। তাহলে 16 আর 17 এদের মাঝামাঝি, তার মানে কি সে যখন এন তম ধাপে যে আঘাত করে তখন কি এক্স এর ভ্যালুটা 16 এবং 17 এই দুটার মাঝামাঝি ইন্টু 0.2 আসে। মানে 16.32 আসার অর্থ হচ্ছে আমার কণাটা হচ্ছে 17তম ধাপে যে আঘাত করছে। কারণ 17তম ধাপে যে আঘাত করলে এক্স এর ভ্যালু 17 ইন্টু 0.2 থেকে 16 ইন্টু 0.2 মাঝামাঝি যে কোনো কিছুই হইতে পারে। 16.32 আসছে, তার মানে 16 এবং 17 এর মাঝামাঝি যায় সে পড়ছে, মানে 17তম ধাপে যায় সে পড়ছে। এই কারণে আমরা বললাম 17তম ধাপে প্রথম আঘাত করবে। এইটুকু পর্যন্ত যারা যারা বুঝতে পারছেন ভাইকে একটু কমেন্ট করে জানান যে ক্লিয়ার কিনা। ক্লিয়ার লিখলেই হবে। শর্মি বলছে ক্লিয়ার। তারপর আরো কয়েকজন বলছে আচ্ছা, একটা কোশ্চেন ছিল 17তম ধাপে কেন হইলো, 16তম ধাপে কেন না, এটা তো আমরা বললাম। আচ্ছা আচ্ছা, ওকে, ডান ডান ডান। আচ্ছা, আরো অনেকে, জাফরিন বলছে ক্লিয়ার, মাসুমা বলছে ক্লিয়ার, নুরুজ্জামান ক্লিয়ার, সৌমিত্র ক্লিয়ার, দিমিশা গ্লোরি ক্লিয়ার। ওকে ওকে, রাইসা, জাফরিন, জান্নাত, মিনা, সুমাইয়া, আফরুজা, আহ তারপর আদনান, নাজিফা, রেটিনা সরকার, রেটিনা সরকার। আচ্ছা, আচ্ছা, আরো অনেকে, তাহমিনা, জোবায়দা, ফারজান, তন্ময় বলছে বুঝি নাই, জিন্নাত ক্লিয়ার, আহমেদ নাকিব ক্লিয়ার, নাজিফা ক্লিয়ার। ওকে ওকে, ডান। অনেকে অনেকে কমেন্ট করছেন, থ্যাংক ইউ। সো আমরা আই গেস যেহেতু রিপিট করা হয়েছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এবার আমরা কিছু প্রতিপাদনের দিকে যাব। আমি লাস্ট কয়েকটা ক্লাসে আসলে এই চ্যাপ্টারের শুরুর দিকে কিছু জিনিস ছিল এটা করাইতে পারিনি, বিকজ সেটার জন্য ক্যালকুলাস পার্টটা লাগতো। আমি দেখলাম ভেক্টর চ্যাপ্টার আপনারা অলরেডি ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এই জিনিসপাতিগুলো করে ফেলছেন, তো এখন আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমাকে একটা কমেন্ট, মানে কিছু কোশ্চেন আপনাদের কাছ থেকে থাকে, মানে যেটা হচ্ছে যে ভাইয়া আমাদের বোর্ডে কি এই টাইপের কোশ্চেন আসবে কিনা, বা ভাইয়া কলেজে এই টাইপের প্রশ্ন আসবে কিনা, এরকম অনেক প্রশ্ন আপনারা আমাকে করে থাকেন। সো আমি যখন পড়াচ্ছি, লাইক আমি এই প্রবলেম গুলো যখন সলভ করতেছি, আমি আসলে কি কি মাথায় রেখে আপনাদেরকে পড়াচ্ছি। আমি 3টা জিনিস মাথায় রেখে আপনাদেরকে পড়াচ্ছি। কয়টা জিনিস ভাইয়া? 3টা জিনিস। একটা হচ্ছে কলেজে, আপনি যে কোনো কলেজেই পড়েন না কেন, আপনি একেবারে মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আপনি নটরডেম থেকে শুরু করে একেবারে গ্রামের একেবারেই প্রত্যন্ত অঞ্চলের কলেজ, আপনি একেবারে এমআইটি তে, মানে যে কোনো জায়গায় আপনি পড়েন না কেন, কলেজে আপনার যে কোনো কোশ্চেন যেন আসলে আপনি যেন অ্যান্সার করতে পারেন উইথ কনফিডেন্স। এমন না যে কলেজে একটা কোশ্চেন আসলো,
আপনার কাছে মনে হলো এই টাইপের কিছু জীবনে কোনোদিন দেখিই নাই, এটা যেন না মনে হয়। যাই আসবে একা মনে হবে আচ্ছা এটা তো করছিলাম, এর থেকে কঠিন ভার্সনও তো করে আসছিলাম। ২ নাম্বার হচ্ছে বোর্ড পরীক্ষা। বোর্ড পরীক্ষায় যেই সিকিউ আসুক, যেই এমসিকিউ আসুক, ওইটার কনসেপ্ট এবং ওইটার রিলেটেড ম্যাথের টাইপ যেন আপনার কাভার হয়, থিওরি যেন কাভার হয়। ৩ নাম্বার হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশনে আমি কোনো মানে বায়াসডনেস রাখবো না যে আমার বুয়েট, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিশন টেস্টই হইতে হবে। অ্যাডমিশন টেস্টটা হোক ইঞ্জিনিয়ারিং, হোক সেটা ঢাকা ভার্সিটি, হোক অন্য ভার্সিটি, হোক সেটা কৃষি বিশ্ববিদ্যালয়, হোক সেটা মেডিকেল, যেকোনো জায়গার অ্যাডমিশন টেস্টই হোক না কেন। সো কলেজ, আপনার বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন, যেকোনো টাইপের অ্যাডমিশন, তিনটাই যেন আপনার এই একাডেমিকের ক্লাস দেখে কাভার হয়ে যায়। যখন আপনি অ্যাডমিশনে যাবেন, আপনার যেন অ্যাডমিশনের ক্লাসই করা না লাগে। আপনি জাস্ট এই চ্যাপ্টারের যে অ্যানোটেটেড পিডিএফ গুলো একটু দেখবেন বা আপনার নোটটা একটু দেখবেন, রিভাইজ দিবেন। আপনার অ্যাডমিশন কেন, এর থেকে বড় কিছু যদি কোনো আসে, ওইখান থেকে যাই কোশ্চেন করবে না কেন, আপনি এর বাইরে কিছু আসবে না। সো আমি সেইটুকু মাথায় রেখে পড়াই। জাস্ট আমার পড়াটা কিছু কঠিন জিনিস দেখাবো, একটু বুঝতে কষ্ট হবে। কষ্ট করে বুঝে নিলে আপনার আর কোনো টেনশন নাই। বাকি টেনশন আমার। ইনশাআল্লাহ এখান থেকেই সব আসবে। চলেন আমরা পরের অংশে যাই। এইবার আমাদের ক্যালকুলাস পার্ট যেহেতু চলে আসছে, হয়ে গেছে, আমরা একটু ক্যালকুলাস পার্ট থেকে রিভিউ করে নিই। জিমি ভাইয়ের সাথে আপনারা খুব সুন্দর করে ক্যালকুলাস পড়ছেন, খুব ভালো বুঝছেন। সো আমাদের ক্যালকুলাসের দুইটা পার্ট, এর মধ্যে একটা পার্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন, আপনারা অলরেডি করে আসছেন। আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন। আই গেস আপনারা দুইটাই কম বেশ পারেন, তাই না? সো ডিফারেন্সিয়েশন আপনারা দেখছেন কিছু জিনিস থাকে লাইক ডিডি এক্স অফ ওয়াই, এটা আপনারা দেখে আসছেন যে লিমিট ডেল এক্স টেন্স টু 0, নিচে থাকে ডেল এক্স ওয়াই অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই অফ এক্স। এই টাইপের কিছু জিনিস আপনারা টুকটাক দেখে আসছেন। আর ইন্টিগ্রেশন মানে এরিয়া নির্ণয় করা, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো এরিয়াকে কম্বাইন করা, এই জিনিসপাতিগুলো আপনারা জানেন। সো এখন এখান থেকে কিছু কমন ফর্মুলা ছিল, আমি যদি একটু আপনাদেরকে মনে করাই দিই। ডিডি এক্স অফ ধ্রুবক, যে কোনো ধ্রুবককে যদি ডিফারেন্সিয়েশন করেন 0 হয়। তারপর ডিডি এক্স অফ এক্স, এইটা হয় 1। তারপর ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ডিডি এক্স অফ সাইন এক্স, এটা হয়ে যেত কি কজ এক্স। ডিডি এক্স অফ কজ এক্স, এগুলো তোলা লাগবে না, জাস্ট ভাই একটু দেখাচ্ছি, আপনাদের খাতায় অলরেডি আছে ভেক্টর ক্লাসে, আমি জাস্ট একটু দেখাই যাচ্ছি আপনার যেন মনে পড়ে, আর কিছুই না। সো এরপর যেটা ছিল ডিডি এক্স অফ সাইন কস গেল, এবার আসবে কি টেন। ডিডি এক্স অফ টেন এক্স ইজ ইকুয়ালস টু সেক স্কোয়ার এক্স। ডিডি এক্স অফ লন এক্স ইজ ইকুয়ালস টু 1/x। ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। যদি দুইটা ফাংশন যোগ আকারে থাকে ইউ প্লাস ভি, তখন আপনারা জানেন যেটা করতে হয় আলাদা আলাদা করে নিতে হয়, ডিডি এক্স অফ ইউ প্লাস ডিডি এক্স অফ ভি। আর যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে ডিডি এক্স অফ ইউ ভি, তাহলে ফার্স্টে প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করব, ভিটা বাইরে গুণ আকারে থাকবে, তারপর ইউ গুণ আকারে থাকবে, ভিটাকে ডিফারেন্সিয়েশন করব। তো এই ছিল মোটামুটি মেইন ফর্মুলাগুলো, যেগুলো সব থেকে বেশি লাগে। আরো অসংখ্য ফর্মুলা আছে, হয়তো 1000 ফর্মুলা থাকবে, আমি হয়তো 10টা 12টা লিখছি। বাট ওগুলো আপনারা ম্যাথমেটিক্স এর যখন অনেক বড় 1 মাস 1.5 মাস ধরে ডিফারেন্সিয়েশন পড়বেন, তখন আপনারা ওগুলো জানবেন। আপাতত এই কয়টা ফর্মুলা জানা থাকলে আপনাদের মোর দ্যান এনাফ, আপনাদের কভার হয়ে যাবে। তো এই ফর্মুলাগুলো কি মনে পড়ছে আপনাদের? ভেক্টর চ্যাপ্টারে ভেক্টর চ্যাপ্টার ক্যালকুলাস শেষ, ওরে সেই, তাহলে ডান। আচ্ছা, এইবার চলেন আমাদের তাহলে পরের একটা ম্যাথ আমরা দেখব। আমরা বেগ তো জানি, ছোটবেলায় আমরা পড়ে আসছিলাম কি, ছোটবেলায় আমরা পড়ে আসছিলাম বেগ। বেগ ছিল কি v is equals to s/t। এটা ছিল হচ্ছে, এইটা আসলে কোন বেগ ছিল, এটা ছিল আসলে গড় বেগ। এইটা ছিল গড় বেগ। কিন্তু আপনি যদি তাৎক্ষণিক বেগ করতে চান, মানে একেবারে প্রতিটা মুহূর্তে মুহূর্তে বেগ জানতে চান, তখন কিন্তু আর আপনাকে এইটা দিয়ে কাজ করলে হয় না, তখন আর এটা দিয়ে কাজ করলে হয় না। অর্থাৎ ব্যাপারটা এরকম, ধরেন এইটা হচ্ছে y অক্ষ,
আপনি ধরেন এটাকে বললেন সরণ এস, এটা হচ্ছে সময় টি। সো আপনি ধরেন এইভাবে যাচ্ছেন, ওকে? তো কোনো একটা মুহূর্তে আপনি এই পয়েন্টে ছিলেন, তারপরের মোমেন্টে আপনি এই পয়েন্টে আসছেন, এ থেকে আপনি বি পয়েন্টে গেছেন। আচ্ছা, সো কি বলা যায়, এইখানে এইটুকু একটা টাইম ছিল, এইটুকু একটা টাইম ছিল। তো এর মাঝখানে যে টাইমের গ্যাপটা, এটাকে ডেল টি বলা যায়। আর এইখানে যে আপনার ইয়ার গ্যাপটা, সরণের গ্যাপটা, এটাকে ডেল এস বলা যায়। সো যত আপনি টাইমের গ্যাপটা কমাইতে পারবেন, যত আপনি অল্প টাইম রেঞ্জে আসবেন, তত আপনি বেশি পারফেক্ট হচ্ছে বেগটা পাবেন। কারণ আপনাকে যদি এ আর বি এইখানে না বলে বি পয়েন্টটাকে একটু দূরে নিত, তাহলে আপনার বুঝতেই পারতেছেন এইখানে যেই স্পিডে আপনার সরণটা হচ্ছে, ওইখানে ওই স্পিডে না, তার থেকে আর অনেক বেশি স্পিডে সরণ হচ্ছে। সো এক একটা মুহূর্তে সরণটা এক একটা স্পিডে চেঞ্জ হচ্ছে। মানে এইখানে যেমন বেগগুলা একটু কম, এই জায়গায় দেখেন খুব দ্রুত উঠতেছে, বেগটা একটু বেশি। সো এক এক জায়গায় বেগের মানটা এক এক রকম ছিল। সো তাৎক্ষণিক বেগ যেটা, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যেটা, বেগ v is equals to ddt of s, এইটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগকে ইংলিশে কি বলা হয়? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ঠিক আছে? তো এইটা ব্যাপারটা কিরকম, আমি যদি এইখান থেকে এইখানের মধ্যে মাপি, তাহলে এটা অনেক বড় রেঞ্জে একটা বেগ আসবে, এটা এভারেজ গড়ে কতটুকু করে বেগ ছিল। কিন্তু আমি যদি একেবারে এর খুব কাছাকাছি পয়েন্টে আরেকটা বিন্দু নিই, তাহলে আমার এই দুইটা পয়েন্টের মাঝখানে সরণের গ্যাপ আর টাইমের গ্যাপ, এই অনুপাত থেকে এস বাই টি, ওইটা যদি খুব ছোট ডিউরেশনে নিতে পারতাম, খুব ছোট ডিউরেশন, এটা যদি অনেক ছোট হয় তখন এটাকে ডিটি বলে। একদম শূন্যের কাছাকাছি, খুব কাছাকাছি নিয়ে আসছি, তাহলে এটাকে ডিটি। আর একদম এটাকে খুব ছোট তখন হবে, মানে খুব অল্প সময় তো খুব অল্প সরণ হবে, ওই অল্প সরণটাকে ডিএস। তাহলে ওই খুব অল্প সময়ের ভিতরে সরণ বা এই খুব অল্প সময়ের ভিতরে সরণ, তাহলে ওই মোমেন্টের খুব কাছাকাছি সময় কি স্পিডে সে তার সরণটা হচ্ছিল, মানে তার বেগটা ওই মুহূর্তে কত ছিল সেটা বের হয়ে যাবে। সেটাকে আমরা তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলে থাকি। সো আগের দিনে আমরা সবকিছু এইভাবে পড়তাম, v ইকুয়ালস টু s বাই টি। এখন ইন্টারে উঠছি, বড় হইছি, এখন আমরা এইভাবে পড়বো। আরো কিছু জিনিস আছে, যেমন আগে আমরা আদি বেগ পড়তাম কিভাবে? আগে আমরা আদি বেগকে ডিনোট করতাম হচ্ছে ইউ আকারে। এখন আমরা আদি বেগকে ডিনোট করব হচ্ছে ভি নট। ভি নিচে ছোট্ট করে একটা শূন্য দিয়ে দিব। এটাকে কিভাবে পড়া হয়? ভি নট, এইভাবে ভি নট, ন ট নট, আবার রশি দিয়ে না, নটই হয়ে যাবে তাহলে। সো ভি নট এভাবে পড়ো। নট মানে কি? টি মানে যখন সময়টা শূন্য, ছোট্ট করে জিরো দেওয়ার অর্থ হচ্ছে সময়টা জিরো। একদম টি কস টু জিরোতে যেই বেগ, মানে সময় গণনা শুরুতে যেই বেগ, সেটাই তো আদি বেগ। ওইভাবে জিনিসটাকে প্রকাশ করা হয়। শেষ বেগটা আগেও যা ছিল, শেষ বেগ, এটাকে আগেও ভি বলতেন, এখনো এটা ভি আছে, এটা আর কোনো চেঞ্জ হয় নাই, জাস্ট এই জায়গায় একটু চেঞ্জ। সো এইবার আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রবলেম দিব, এটা হচ্ছে আমাদের P39, আমরা মনে হয় 38 পর্যন্ত পড়ছিলাম, সো ফার আই ক্যান রিমেম্বার। হ্যাঁ, তো আমরা এবার একটা ছোট্ট প্রবলেম দেখব, P39। আমাদেরকে বলে দিছে সরণ s is equals to 3t স্কয়ার মাইনাস 4t হলে 1, t is equals to 2 সেকেন্ড এ বেগ কত? 2 নাম্বার, কত সময় পর, কত সময় পর বস্তুটি থেমে যাবে? ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুইটা কোশ্চেন। চলেন আমরা সলিউশনে আসি। সো আমরা জানি যে ভাইয়া v ইজ ইকুয়ালস টু কত?
ডিডিটি অফ এস। সো এখন আমরা স্মরণের জায়গায় যে টাইমের একটা ফাংশন দেওয়া আছে, স্মরণটা কি বলছে, এরকম টাইমের একটা ফাংশন। সো এটা বসাবো 3t স্কয়ার মাইনাস 4t। ওকে, মানে এখান থেকে দেখেন পাচ্ছি v ইজ ইকুয়ালস টু 3, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনে কোনো একটা কনস্ট্যান্ট যদি গুণাকারে থাকে সেটা বাইরে আসে। টি স্কয়ার, টি স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 2t। কিভাবে হইলো, ওই যে আমরা একটু আগে দেখলাম যে ভাইয়া আমাদের x টু দি পাওয়ার n, এটাকে করলে কি হয়, পাওয়ারটা সামনে আসে, n পাওয়ারটা সামনে আসে, আর এখানে পাওয়ারটা 1 বিয়োগ হয়ে যায়। সো আমাদের এখানে পাওয়ার কত, আমাদের এই জায়গায় পাওয়ারটা হচ্ছে স্কয়ার মানে 2, তাহলে এই 2 পাওয়ারটা সামনে আসছে, আর এখানে পাওয়ার 1 কমছে, 2 থেকে 1 কমলে 1 হয়, t টু দি পাওয়ার 1 না লিখলেও চলে, মাইনাস 4, কনস্ট্যান্ট থাকলে গুণাকারে বাইরে চলে আসে। টি এর সাপেক্ষে টি কে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করলে 1 হবে। কিভাবে, ওই যে আমরা আগেও করছি দেখেন, ddx অফ x বা dx বাই dx কাটাকাটি করলে 1 হয়। সো এইখানেও যেটা ঘটবে এক্স্যাক্টলি সেম ঘটনা, dt বাই dt, সো কাটাকাটি করলে 1, তো 4 ইন্টু 1। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি হচ্ছে v ইজ ইকুয়ালস টু 6 3 গুণে 6t মাইনাস 4। এইটা আমাদের একটা ইকুয়েশন। আচ্ছা, তাহলে t ইজ ইকুয়ালস টু, আমাদের 1 নাম্বার কোশ্চেনে বলছে কি t ইকুয়ালস টু 2 সেকেন্ড এ বেগ, ভিটা কত আসে, ভিটা আসবে হচ্ছে আমাদের 6 ইন্টু টাইমের জায়গায় 2 বসাবো মাইনাস 4, তাহলে 6 দুগুণে 12 মাইনাস 4, 12 থেকে 4 গেলে কত থাকে 8, তাহলে 8 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটার অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের প্রথম কোশ্চেনটার অ্যান্সার। এবার আসেন দ্বিতীয় কোশ্চেনটায় যাই। দ্বিতীয় কোশ্চেন কি বলছে, দ্বিতীয় কোশ্চেন বলছে কত সময় পর বস্তুটি থেমে যাবে। বস্তুটি থেমে যাওয়ার অর্থ কি, বেগ শূন্য, বস্তু থেমে যায় কখন, যখন বেগটা শূন্য হয় তখন তো থেমে যায়। তাহলে বেগের জায়গায় মানটা বসায় দেন, 60 মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে টি পাবেন কত, 4/6 বা 2/3, দ্যাট মিন 0.67 সেকেন্ড। এত সময় পর বস্তুটি থেমে যাবে। ঠিক আছে, আর বলুন ভাই আপনি এত সময় পর 1 সেকেন্ডের আগেই থেমে যাবে, তাহলে তো আপনি 2 সেকেন্ড পর বের করলেন, কারণ বস্তুটা বেগটা ফার্স্টে বেশি ছিল, আস্তে আস্তে কমবে, তারপর হয়তো সে আবার কি করবে, আবার বেগ বাড়বে। সো টি এর ফাংশন আকারে বেগটা বাড়বে কমবে অনেক কিছুই হইতে পারে। সো ফার্স্টে বেড়ে একটা সময় যায় হয়তো বা কমে একটা সময় যায় 0 হয়, তো এত সময় পর 0 হয়, তারপর আবার হয়তো বেগটা বাড়বে। টি এর ফাংশনের উপর ভিত্তি করে এটা চেঞ্জ হইতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে পুরা ম্যাথটা, আমরা এই ম্যাথটা করে ফেলছি। এইটা কি আমাদের ক্লিয়ার? 39 নাম্বার ক্লিয়ার? ওকে, ওকে, ঠিক আছে, ক্লিয়ার, ডান। তারপর আমরা 40 নাম্বার প্রবলেমে যাব। 40 নাম্বার প্রবলেমে যাচ্ছি, আই গেস এগুলো আপনার জন্য সহজ। P40, P40 করে আমরা ছোট্ট একটা 5 মিনিটের ব্রেক নিব, সমস্যা নেই। P40 তে আমাদেরকে বলতেছে যেটা যে v is equals to root s হলে t is equals to 3 সেকেন্ড থেকে t is equals to 7 সেকেন্ড এর মধ্যে সরণ নির্ণয় করো। t is equals to 0 সেকেন্ড এ s equals to 0 ছিল। সো এই একটা কোশ্চেন, এটা খুব স্পেশাল একটা কোশ্চেন, এটা আমাদের 40 নাম্বার, বুঝতেই পারছেন আমরা 40-এ আঘাত করে ফেলছি, আমরা 40-এ হিট করছি। ওকে, সো আমাদের v ইকুয়ালস টু রুট s, বেগের সাথে সরণের সম্পর্ক দিয়ে যাচ্ছে, বেগ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ সরণ। তাহলে t ইকুয়ালস টু এত সেকেন্ড থেকে t ইকুয়ালস টু এত সেকেন্ডের মাঝে আমাদেরকে সরণটা বের করতে হবে। চলো আমরা সলিউশনে যাই। আমার প্রথম স্টেপ যেটা, আমরা জানি v ইজ ইকুয়ালস টু রুট s, তাহলে এইখান থেকে তো ডিরেক্টলি আপনি সরণ বের করতে পারবেন না, আপনি কেমনে বের করবেন, কোনো তো ডাটা আপনাকে দেওয়া নেই। কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, বেগ মানে কি, ডিডিটি অফ এস ইকুয়ালস টু রুট
এস। আচ্ছা, এই ম্যাথটা দেখার আগে আমি আপনাকে ছোটখাটো ইন্টিগ্রেশনের কিছু সূত্র দেখাই দিই। ইন্টিগ্রেশন তো আপনারা করছেন। সো ইন্টিগ্রেশনের কিছু সূত্র না দেখাইলে এটা একটু টাফ লাগবে। আই গেস আপনারা অলরেডি করে ফেলছেন, তাও জাস্ট আমি একটু কুইকলি রিভিউ করে দিই সূত্রগুলো জাস্ট। ইন্টিগ্রেশন মানে তো এরিয়া নির্ণয় করা, আপনারা জানেন। সো কোনো যদি আপনি এরকম করেন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি হয়। আপনাকে যদি বলে যে ভাইয়া এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 পাওয়ার 1 বেড়ে যায়, সেই পাওয়ারটা দ্বারা ভাগ হয়, প্লাস সি এরকম আসে। সাইন এক্স ডিএক্স এটা করলে কি হয়, কস কে করলে মাইনাস সাইন হইতো, তাহলে এটা মাইনাস কস এক্স প্লাস সি। কেন হয় কি হয় আমি আর ব্যাখ্যা দিচ্ছি না, আমি জাস্ট সূত্রগুলো আপনাদেরকে একটু বলতেছি। কস এক্স ডিএক্স এটা কখন হয়, যখন হচ্ছে আমাদের প্লাস সাইন এক্স কে আমরা ডিফারেন্সিয়েট করি। তারপর আসে কি, তারপর এখানে আসে হচ্ছে আমরা যদি কোনো একটা কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করি, লাইক ধরেন আমরা বললাম যে এ ডিএক্স ইন্টিগ্রেশন করলে এ এক্স এরকম চলে আসবে, প্লাস সি লন এক্স ডিএক্স এটাকে করলে এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি এগুলা চলে আসে। আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে যে সেক স্কোয়ার এক্স ডিএক্স এটাকে করলে ট্যান এক্স আসে। আরো হাজারো সূত্র আছে, এগুলো আপনার আরো বড় হইলে, যখন আপনার বিবাহ শাদী করবেন, সরি যখন আপনারা হচ্ছে একটু পড়াশোনা করে সেকেন্ড ইয়ার উঠবেন, তখন আপনারা এই জিনিসপাতিগুলো আরো ভালো জেনে যাবেন। ওকে, সো আমাদের এই সূত্রগুলো টুকটাক জানলেই হবে। এখন আমরা বেগকে এই রুট এস এই লাইন থেকে কিছু করতে পারতেছিলাম না, তো আমরা বেগকে ভাঙলাম। বেগ মানে কি, ডিএস বাই ডিটি। এখান থেকে দেখেন একটা কাজ করব, ডিএস বাই রুট এস ইকুয়ালস টু আমরা বলতে পারি কি ডিটি। একই জাতীয় রাশিগুলোকে এক পাশে নিয়ে নিলাম। এবার আমি কি করব, আমি এবার ঘাপটি মেরে একটা ইন্টিগ্রেশন মেরে দিব। এই যে ইন্টিগ্রেশন মেরে দিলাম, তাহলে কি হবে, তাহলে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশনের পরে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবো, এস টু দি পাওয়ার হাফ, সরি এস টু দি পাওয়ার নিচের রুট, তাই না, এস টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএস ইজ ইকুয়ালস টু ডিটি। তাহলে এস টু দি পাওয়ার মাইনাস হাফ এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, এস টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মানে কি প্লাস হাফ হয়ে যাবে, সেই হাফ দ্বারা নিচে ভাগ হবে, এখানে ডিটি কে এডিশন করলে টি প্লাস 0। এই জিনিসটা হয়তো বলি নাই, এটা একটু লিখে দিই যে কোনো কিছু যদি এরকম ডিরেক্টলি থাকে ডিএক্স এডিশন করলে শুধু এক্স চলে আসে, সাথে একটা প্লাস সি হয়। সো এখানেও ডিটি কে এডিশন করলে টি হবে প্লাস 0 হবে। এখন আমি একটু এই পাশে স্পেস করে নিলাম। ওকে, সো এইবার দেখেন এইটুকু বুঝেন কিনা, এইখানে আমার কি আসছে, রুট 2টা উপরে উঠছে, এখানে রুট এস আসছে, ইজ ইকুয়ালস টু কত, টি প্লাস, আমি তো এখানে সি লিখবো, টি প্লাস সি এরকম আসছে। আচ্ছা, এখন আমি একটা জিনিস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে এস ইকুয়ালস টু 0 মিটার। এই ডাটাটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 ইন্টু রুট ওভার 0 ইজ ইকুয়ালস টু 0 প্লাস সি। তাহলে এইখান থেকে চলে আসতেছে আমাদের সি ইকুয়ালস টু 0, এখান থেকে আমার সি ইকুয়ালস টু 0 চলে আসতেছে। তাহলে এটা আমরা নোট করে রাখলাম। তাহলে অতএব আমরা কি পাই, অতএব 2 রুট এস ইজ ইকুয়ালস টু টি প্লাস 0, মানে হচ্ছে শুধু টি, সেটা পাচ্ছি। তো আমরা এই সি তো কনস্ট্যান্টটা জানতাম না, সি কনস্ট্যান্টটাকে জানার জন্য আমাদেরকে এই ডাটাটা দেওয়া ছিল। তাহলে এখানে 2 রুট এস যদি টি হয়, তাহলে শুধু রুট এস কত হবে, টি বাই 2। তার মানে শুধু এস যদি আপনাকে জিজ্ঞেস করে, টি স্কোয়ার বাই 4 এরকম আসবে। এটা একটা ভালো সমীকরণ। এখন তাহলে টি কস টু 3 সেকেন্ড থেকে, টি কস টু 3 সেকেন্ড থেকে, টি কস টু 3 সেকেন্ড থেকে টি কস টু 7 সেকেন্ডের মাঝে কাজ করতে হয়েছে। তাহলে আমরা বলতে পারবো অতএব এস ইজ ইকুয়ালস টু টি টু দি পাওয়ার 7, দ্যাট মিনস হচ্ছে 7 স্কোয়ার বাই 4 মাইনাস 3 স্কোয়ার বাই 4।
এখানে যদি বিয়োগ করি তাহলে নিচে 4 আসে, 7 7 49 মাইনাস 3 3 9, দ্যাট মিনস 40 ভাগ 4 অর্থাৎ 10 মিটার। এটাই আমাদের উত্তর, ঠিক আছে? 10 মিটার, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো পুরো ম্যাথটা আরো একটু সামারি করতেছি। আমাদের v ইকুয়ালস টু রুট s দেওয়া ছিল, আমরা শুধুমাত্র এই ফর্মুলা নিয়ে কোনো কাজ করতে পারছিলাম না, তাই v কে ভাঙলাম ds বাই t, t কে ওই পাশে নিয়ে গেলাম, s যুক্ত জিনিসপাতিগুলোকে এক পাশে রাখলাম, এবার ইন্টিগ্রেট করলাম। s এর পাওয়ার ছিল মাইনাস হাফ, s টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেট করলে কি হয়, n প্লাস 1 হয়, সো মাইনাস হাফ প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে প্লাস হাফ। ওই পাওয়ারটা দ্বারা নিচেও ভাগ হয়, হাফ, হাফকে ভাগ দিলে হাফের 2টা উপরে উঠে যায়, আর এখানে s টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট s, ওইখানে ইন্টিগ্রেশন করলে টি, ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি হয়, প্লাস একটা কনস্ট্যান্ট থাকে। ওই কনস্ট্যান্টের মান তো আমরা জানি না, জানার জন্য আমাকে একটা ডাটা দেওয়া ছিল, টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে সরণ ছিল 0। সো টি এর জায়গায় 0 বসাইছি, এই যে টি এর জায়গায় 0 বসাইছি, সরণও 0, ফলে ওই ডাটা থেকে পাইলাম সি আসলে 0 হয়। তো এই সি এর মানটা বসাইছি, তার মানে আমার ইকুয়েশনটা থাকে রুট এস ইকুয়ালস টু টি বাই 2, স্কোয়ার করলে হয় টি স্কোয়ার বাই 4। তাহলে আমাকে 3 সেকেন্ড থেকে 7 সেকেন্ড, তাহলে আমার টি ইকুয়ালস টু 7 সেকেন্ডে বের করছি এত মিটার, টি ইকুয়ালস টু 3 সেকেন্ডে বের করছি এত মিটার। তাহলে 7 মিটারে আমি কতটুক, 7 সেকেন্ডে আমি কতটুক গেছি, ওইটা থেকে 3 সেকেন্ডে কতটুক গেছি ওটা বাদ দিছি, বাদ দিলে আমাকে 3 থেকে 7 সেকেন্ড এইটুকুর মাঝে কতটুকু দূরত্ব গেছি, 7 7 49, 3 3 9, 49 হয়ে গেলে 40 বাই 4, দ্যাট মিনস 10 মিটার। এই তো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানান তো ভাইয়ারা। ওকে। আমাকে একজন বলছে 3 সেকেন্ড থেকে 7 সেকেন্ড হলে সময় 4 সেকেন্ড হবে না, না, এখানে সরণটা হচ্ছে টাইমের ফাংশন। আপনাকে 0 থেকে 7 সেকেন্ড পর্যন্ত কতটুক সেটা বের করতে হবে, দ্যাট মিনস 7 স্কোয়ার বাই 4, আর 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে কতটুক সেটা বের করতে হবে 3 স্কোয়ার বাই 4। এই দুইটার পার্থক্য, তার মানে কি 3 সেকেন্ড থেকে 7 সেকেন্ডে কতটুক গেছে সেটা বের হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ওকে, ওকে। একজন বলছে ভাইয়া সি কস টু 0 না হলে কি হতো, তাহলে আমাকে ওই যে ডাটা দেওয়া থাকতো, হয়তো বলা হয়তো টি কস টু 0 সেকেন্ডে সরণ হয়তো 5 মিটার, তখন আমার ওইখানে সরণটা ওইভাবে বসায় আমি সি এর একটা মান বের করতাম, তাহলে সি রয়ে যেত, তারপর স্কোয়ার করে ওখানে একটা ইকুয়েশন চলে আসতো। আচ্ছা, তারপর আর কি কমেন্ট আছে? ক্লিয়ার, 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 ওকে। 3 নাম্বার লাইনটা বুঝি নাই, 3 নাম্বার লাইন, 1 2 3, এই 3 নাম্বার লাইনটা, 3 নাম্বার লাইনটা আমাদের এই যে ইকুয়েশনটা আসছে, এই ইকুয়েশনে সরণের মান 0 হবে কখন, ওই যে দেওয়া ছিল ডাটা, যদি টি এর জায়গায় 0 বসান তাহলে এস এর জায়গায় 0 হবে, বসাই তারপর আমরা এখানে বের করলাম সি এর ভ্যালুটা 0 আসছে। ওকে, সো আমরা 40 নাম্বার পর্যন্ত দেখছি, আমরা একটা ছোট্ট একটা ব্রেকে যাব, ছোট্ট একটা ব্রেক, স্মল বিরতি, জাস্ট 5 মিনিটস ব্রেক। আমরা 5 মিনিট পর আবার ক্লাসে জয়েন করব, ফ্রেশ হয়ে নিব, চা খেয়ে নিব এর মাঝে।
আসসালামু আলাইকুম। বিরতির পর সবাইকে স্বাগতম। অনেকগুলো কমেন্ট চলে আসছে, একটু কমেন্টগুলো দেখি। বাই দ্য টাইম বাকিরা একটু জয়েন করতে থাকুক। সো আমাদের কমেন্টগুলো কি আছে একটু দেখি। হ্যাঁ, ওকে, ব্রেক দেন। ব্রেক দেওয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সি কষ্ট জিরো না হলে কি হয়তো এটা বলেছি। দিশা ক্লিয়ার ক্লিয়ার। আগের স্লাইডটা দেন প্লিজ। আগের স্লাইড। তার আগে একটু এইটুকু অংশ মুছে নিই আমরা। এই তো আহ, এই, ওকে। আগের স্লাইড একজন দেখতে চাইছে, ও আগের স্লাইড দেখতে থাকুক। তারপর ভেক্টর পড়িনি, আমি কি পারবো ক্যালকুলাস? ভেক্টর না পড়ে থাকলে ক্যালকুলাস পাওয়াটা একটু টাফ। তবে এই যে আমরা সূত্রগুলো দেখে লিখে দিলাম, সূত্রগুলো নিয়ে যদি একটু কাজ করেন তাহলে হচ্ছে সম্ভব। আচ্ছা, ব্রেক দেন। ব্রেক হয়ে গেছে। -2√s হবে না, -2√s হবে না। এটা কে জানি বলছেন, -2√s হবে না। কারণ আপনার এইখানে ডিফারেন্সিয়েশনে যেরকম ফার্স্টে পাওয়ারটা গুণ হয়, পাওয়ারটা -1/2 ছিল, -1/2 গুণ হয়, ব্যাপারটা এরকম না। ইন্টিগ্রেশন হচ্ছে পাওয়ারটার সাথে 1 যোগ হওয়ার পর যেইটা আসে, ওই যোগ পাওয়ারটাই হচ্ছে নিচে ভাগ হয়। সো যোগ হওয়ার পর তো পাওয়ারটা কত হয়েছে? +1/2। ওই +1/2 দিয়ে ভাগ হয়েছে, এজন্য মাইনাস আসবে না। আর কি ছিল? কলেজের পড়া, শিখর পড়া একসাথে শেষ করতে কঠিন হয়। তাহলে কি করব? সেক্ষেত্রে আমার খুব পার্সোনাল অপিনিয়ন, এইটা আমি বলতেছি না সবাইকে এইটাই করতে হবে। আমি যেটা করছিলাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম, সে অনেক আগের কথা। 2014 সালে ইন্টার দিই। তাহলে 12-13 সালের দিকের কথা বলতেছি। সো আমিও সেম সমস্যায় পড়ছিলাম। আমার কোচিং এ তখন তো আর অনলাইন ছিল না, অফলাইন টফলাইনে পড়তাম আমরা। সো কোচিং এর পড়ার সিলেবাসের সাথে কলেজের পড়ার সিলেবাস কোনই মিল নাই। এখন মানে ধরেন ১ম দিকে ভেক্টর চ্যাপ্টারটা মিলে, তারপর কিছুই তেমন মিলে না। ফিজিক্স এর রেসপেক্টে বলছি। সেম ঘটনা কেমিস্ট্রি, সেম ঘটনা ম্যাথ, বায়োলজি সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে। তো পরে আমার খুব ক্লোজ এক সিনিয়র ভাইয়া, যিনি আমাদেরকে ফিজিক্স পড়াতেন, সরি ম্যাথ পড়াইতেন। সো ভাইয়ার কাছে যেয়ে বললাম যে, "ভাইয়া এরকম এরকম সমস্যা, কি করা যায়?" তো ভাইয়া ধরেন আমার কাছে ছিল একটু রোল মডেল টাইপ। ভাইয়া যা বলবে আমি ধরেন তাই করব। ভাইয়ার জন্য জীবন দিতে প্রস্তুত, এই টাইপের। তো ভাইয়া বলল যে, দেখ ভাই, এখন তো ইন্টারের লাইফটাই এরকম। যদি তুই ১-২ জন বা হচ্ছে কোন কলেজের স্যারের কাছে পড়িস তাহলে তো ব্যাপারটা এরকম যে হ্যাঁ, স্যার ওই ওরিয়েন্টেড সিলেবাস ওরিয়েন্টেডই পড়াবে। বাট সাধারণত সব জায়গায় এরকম সম্ভব হয় না। তো যদি কয়েকটা কলেজের স্টুডেন্ট একসাথে থাকে তাহলে মিলবে না, এটাই স্বাভাবিক। তবে একটা জিনিস সত্য, যখন ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে তখন আমার সিলেবাসও যা থাকবে, আমার বন্ধু সিলেবাসও যা থাকবে, সবারই মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাবে। মাঝখানে ঝামেলা হবে কি টিউটোরিয়াল পরীক্ষায়, মাঝখানে ঝামেলা হবে কি হাফ ইয়ারলি পরীক্ষা। ওগুলো অতটা ভালো হবে না। সো ভাইয়া আমারে জিজ্ঞেস করলো, "দেখ শুভ, তোর টার্গেট কি? তোর টার্গেট কি কলেজে ভালো করার? নাকি তোর টার্গেট হচ্ছে বোর্ডে ভালো করার, অ্যাডমিশনে ভালো করার?" আমি বললাম, "ভাই বোর্ডে ভালো, যদি কলেজের খারাপ করলে, ভিতরে খারাপ করলে কোনো ইমপ্যাক্ট না পড়ে, তাহলে বোর্ডের রেজাল্ট আর অ্যাডমিশন রেজাল্ট ভালো হইলেই আমি খুশি।" পরে ভাই বলল যে, "দেখ, ভিতরের যে রেজাল্ট গুলো, টিউটোরিয়ালের রেজাল্ট, সিটির রেজাল্ট, হাফ ইয়ারলি রেজাল্ট, এগুলো ভালো হইলে ভালো। তবে এগুলো তোর ফাইনাল রেজাল্টে কোনো ইমপ্যাক্ট ফেলবে না। বোর্ড পরীক্ষার রেজাল্টের মধ্যে এটা কোথাও লেখা থাকবে না তুই ক্লাস টেস্টে 20 এ 20 পাইছিলি না ক্লাস টেস্টে 20 এ 0 পাইছিলি, কোথাও থাকবে না। সো ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা তোর সিলেবাস ফুল শেষ হবে এবং ওই সময় তুই ফুল প্রিপারেশন এর পরীক্ষা দিবি।" আমাকে বলতেছে ভাইয়া। তো ওইটা যদি তুই মেইনটেইন করিস এবং তুই যদি ওইভাবে আগাইতে পারিস তাহলে হচ্ছে তোর বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা ভালো হবে। সো আমি ভাইয়ার কথা মোটামুটি করে নিলাম। আমি তখন কলেজে ক্লাস টেস্ট হচ্ছিল। অনেক ক্লাস টেস্টে এমনও হয়েছে যে, যেই সিলেবাসের উপর পরীক্ষা, ওই সিলেবাসে আমি কিছুই পড়িনি। সো আমি দেখা যায় ক্লাস টেস্টই দিই নাই। এরকমও হয়েছে। হাফ ইয়ারলি পরীক্ষা যখন আসছে, মোটামুটি কলেজের কাছা কোচিং তো একটু আগাই ছিল কলেজের থেকে, অনেকটুকু আগাই ছিল। সো দেখা গেছে যে আমার অনেকটুকুই হচ্ছে যে কাভার করছে, অনেকটুকু কভার করে নাই। তো যতটুকু পারছি ওইটুকুর পরীক্ষা দিছি। হাফ ইয়ারলি পরীক্ষা মোটামুটি হইছে। কিন্তু যখন ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আসছে, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আসার আগেই ফার্স্ট ইয়ার সিলেবাস অনেকটুকু শেষ হয়ে সেকেন্ড ইয়ারেও কিছুটা করে ফেলছি। তখন তো কলেজে যতটুকুর উপর পরীক্ষা ততটুকু পুরাটুকুই আমি পড়ে ফেলছি। তো সমস্যা আর নাই। তখন ভালো করে পরীক্ষা দিছিলাম এবং কলেজে মনে হয় ফার্স্ট ইয়ার ফাইনালে আমার পজিশন থার্ড আসছিল। সো ওইটা আমাকে একটা ভালো বুস্ট দিছিল। তো আমি তখন ভাইয়ের কথাটা রিয়ালাইজ করছিলাম। আসলেই তো, যদি আমি কলেজের মতো করে আগাইতে যাইতাম, কলেজ থেকে তো আসলে ফুললি টেকনিক্যাল সাপোর্টটা পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে তো আমার হয়তো এই রেজাল্টটা নাও হইতে পারত। সো আমি আ সিটি ক্লাস টেস্ট গুলো স্যাক্রিফাইস করছি। হাফ ইয়ারলি পরীক্ষা স্যাক্রিফাইস করছি। বাট এন্ড ওফ দ্যা রেজাল্ট, এন্ড ওফ দ্যা ডে আমি ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষায় কিন্তু ঠিকই ভালো করে ফেলছিলাম। সো আমি এই জিনিসটা আমার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করছি। আমার ক্ষেত্রে ওইটা আমার কখনোই মাথায় বদার করে নাই যে ক্লাস টেস্টের রেজাল্ট কি আসবে, হাফ ইয়ারলি রেজাল্ট। আমার জাস্ট ফার্স্ট ইয়ার ফাইনালের রেজাল্ট ভালো করতে হবে, টেস্টের রেজাল্ট ভালো করতে হবে, বোর্ডের রেজাল্ট ভালো করতে হবে। আমার এগুলা মেইন কনসার্ন বা ফোকাস ছিল এবং ওইটা ফোকাস করাতে
আমি ভালো করতে পারছি। মানে কেউ যদি আমার মতো করে এভাবে ফোকাস করতে পারে তার জন্য কলেজের পড়ার সাথে সিলেবাস মিলতেছে না শিখর। আপনি শিখতে পড়ে ভাল লাগতেছে, কলেজেরটা হয়তো ওইভাবে বুঝতেছেন না। আপনি শিখো সিলেবাসই কন্টিনিউ করেন। কলেজের টেস্ট পরীক্ষার অনেক আগে সিলেবাস শিখতে শেষ হয়ে যাবে। সো আপনি টেস্ট পরীক্ষা ভালো করবেন, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা ভালো করে সিলেবাস মেইনটেইন করে দিতে পারবেন। কোন সমস্যা হবে না। মাঝখানে টুকটাক সিটির সিলেবাস বা হচ্ছে হাফ ইয়ারলি সিলেবাস এগুলো নাও মিলতে পারে। সেই ক্ষেত্রেও ব্যাকআপ হিসেবে আপনাকে গত বছর আর্কাইভের ক্লাসগুলো আছে ওইটা আপনি দেখতে পারেন। সো আপনি চাইলে ২ টাই পসিবল। এবার আসি আমরা এতক্ষণে আশা করি সবাই যারা ক্লাসে ফেরত আসার কথা তারা হচ্ছে সবাই চলে আসছে। সো আমরা একটু এখন কিছু প্রবলেম সলভ করব। আমার কলমটা পেয়ে গেছি। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে গতির সমীকরণ। গতির সমীকরণ দেখব। সো দেখেন আমরা প্রথমে কাজ করব হচ্ছে সমবেগ নিয়ে। এটাকে আমি অনেকগুলা কপি করব। ১, ২, ৩, ৪। এট লিস্ট ৪ টা কপি তো আমাকে করতেই হবে। প্রথমে আমি যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে সমবেগ। আমি সমবেগ নিয়ে কাজ করতেছি। তো সমবেগ নিয়ে যদি আমি কাজ করি তাহলে খেয়াল করে দেখেন আমরা নরমালি কি জানি বেগ হচ্ছে s বাই t, তাই না? তাহলে এইখান থেকে আমরা যদি গুণ করে দিই সমবেগের সূত্র আসে কি s ইকুয়ালস টু vt। এটা তো নরমাল ওয়ে, নরমাল টেকনিক আমরা করছি। এবার আসেন আমরা আমাদের সেই বিখ্যাত টেকনিক ক্যালকুলাসের সিস্টেমে দেখি। ক্যালকুলাস মেথড। ক্যালকুলাস মেথডে আমরা জানি v ইজ ইকুয়ালস টু ddt অফ s, এইটা জানি। এখন ds যদি আমরা বলি তাহলে আমাদের এই পাশে গুণ করে দিলে চলে আসে হচ্ছে v dt। আচ্ছা, এখন v dt থেকে যদি আমরা সরণ পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন যদি আমি করি, আমি যদি লিমিট দিয়ে দিই, লিমিট দিয়ে দিই যদি, মানে আমি 0 থেকে s পর্যন্ত সরণ করতেছি। 0 থেকে t পর্যন্ত সময়। আমি যদি লিমিট বসায় ফেলি তাহলে কি হবে? ds কে ইন্টিগ্রেশন করলে s আসবে। 0 থেকে s ব্যবধানে করতেছি। v dt, এখানে v তো একটা ধ্রুবক। এখানে v টা কি ছিল? এখানে v টা ছিল হচ্ছে ভাইয়া ধ্রুবক। এই v টা ধ্রুবক। কারণ কি? ওই যে সমবেগ, সমবেগ কথাটা বলছে। সমবেগ তার মানে ধ্রুবক। তাহলে ধ্রুবক থাকলে ধ্রুবক তো কনস্ট্যান্ট বাইরে চলে আসে। তাহলে t কে ইন্টিগ্রেট করলে, dt কে ইন্টিগ্রেশন করলে t চলে আসবে 0 থেকে t। তাহলে আমাদের s মাইনাস 0 ইকুয়ালস টু v ইন্টু t মাইনাস 0। এটাকে একটু সাজায় লিখলে আসে s ইকুয়ালস টু v t। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে যখন আমার আপার এবং লোয়ার লিমিট থাকবে, আপার এন্ড লোয়ার লিমিট থাকলে, আপার এন্ড লোয়ার লিমিট থাকলে ধ্রুবক প্লাস সি বসে না। তো এইটুকু কি আপনারা শিখছেন যে আমরা ইন্টিগ্রেশন করার পর তো প্লাস সি জিনিসটা ইউজ করি, তাই না? সামথিং ইন্টিগ্রেশনের পর একটা প্লাস সি চলে আসে। কিন্তু যদি এরকম লিমিট দিয়ে দেন 0 থেকে টি ব্যবধানের মধ্যে করতেছেন, এরকম থাকলে তখন আর প্লাস সি জিনিসটা আসে না। কেন আসে না এটা কি আপনারা জানেন? আমাকে একটু যদি জানাতেন। আপার লেয়ার কি, আপার লেয়ার না, আপার লিমিট, লিমিট থাকে আর কি। ওকে, কমেন্ট কোথায়, কমেন্ট কোথায়? আচ্ছা, প্লাস সি ব্যাপারটা অনেকেই জানে না, সো আমি এটা ব্যাখ্যা করে দিচ্ছি, সমস্যা নেই। খেয়াল করেন কেন, কেন হচ্ছে যে আমাদের প্লাস সি জিনিসটা আসে না। ধরেন আপনি যদি বলেন এরকম একটা এক্সাম্পল, আমি বললাম যে ভাইয়া y ইজ ইকুয়ালস টু থ্রাইস, ভাই বললাম যে 5x স্কয়ার, এটা ধরেন বললাম। আচ্ছা, এখন আমাকে বলল ইন্টিগ্রেশন করতে y dx, এই জিনিসটা ইন্টিগ্রেশন করতে বলল।
কত থেকে কতর মধ্যে? ধরেন বললো যে ব্যাপারটা এরকম, z ইজ ইকুয়ালস টু y dx, এটা ইন্টিগ্রেশন করতে বলছে। আমরা তখন কি লিখি যে ভাইয়া এইটা হচ্ছে 5x স্কয়ার dx। 5 কনস্ট্যান্ট বাইরে থাকে, x স্কয়ার কে করলে x কিউব বাই 3 হয় প্লাস c হয়, তাই না? এটাই তো আমরা জানি, এইভাবে আমরা করে আসছি। এই হচ্ছে আমাদের নর্মাল সিস্টেম। কিন্তু যদি আমাদেরকে এরকম বলে যে ভাইয়া z ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ y dx, এটা বললো, ধরেন বললো যে এইটা হচ্ছে 3 থেকে 5 এই রেঞ্জের মধ্যে করতে বলছে, বা ধরেন অন্য দুইটা ইয়া দিই, ধরেন বললো 2 থেকে 7 এইটুকু রেঞ্জের মধ্যে করতে বলছে। তাহলে আমাদের এইবার যদি কাজ করতে হয়, লিমিট যদি দিয়ে যায় যে এক্স এর ভ্যালু এত থেকে এতর মধ্যে ইন্টিগ্রেশনটা করো, ওয়াই এর ভ্যালু কি ছিল? ওয়াই এর ভ্যালু ছিল 5x স্কয়ার dx, 2 থেকে 7 এর মধ্যে করতে হবে। আচ্ছা, ধরলাম, আমি ধরে নিলাম যে আপনি প্লাস সি দিলেন, 5x কিউব বাই 3 প্লাস সি। আপনি যদি এটা দেনও, তাও কি আসবে দেখেন, আপনার এই লিমিটটা যখন আপনি বসাবেন 2 থেকে 7 এই ব্যবধানে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি কি লিখবেন? 5 ইন্টু এক্স এর জায়গায় ফার্স্টে 7 বসাবেন, 7 কিউব বাই 3 প্লাস সি। আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা বাদ দিতে হয়। তাহলে 5 ইন্টু, এবার এক্স এর জায়গায় কত বসবে? এবার এক্স এর জায়গায় 2 বসবে, 2 কিউব বাই 3 প্লাস সি। আচ্ছা, তাহলে এবার কি হবে? এই দেখেন, এই সি দুইটাই তো ধ্রুবক, কাটাকাটি চলে যাবে। দিন শেষে কি পড়ে থাকলো? দিন শেষে পড়ে থাকলো 5/3 ইন্টু 7 কিউব মাইনাস 2 কিউব। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে ইন্টিগ্রেশনে যদি আপার লিমিট লোয়ার লিমিট থাকে, তাহলে হচ্ছে এই সি গুলো কাটাকাটি চলে যায়। এই কারণে আমাদের আলাদা করে সি বসান লাগে না, কারণ তো কাটাকাটি চলেই যাবে। এই হচ্ছে রিজন যে কেন আমরা সি ইউজ করি না। Why we don't use plus c in definite integration? করে ফেললাম, ডান। ওকে, তাহলে আমরা এইটুকু করে ফেললাম। এবার সমবেগের পর সমবেগের গ্রাফগুলো তো একটু দেখতে হইতো আমাদের। সমবেগের গ্রাফগুলো কিরকম হয়? আমরা এখনো সমবেগেই আছি। সমবেগের ক্ষেত্রে আমরা কিছু গ্রাফ দেখব যে ভাইয়া সমবেগের গ্রাফগুলো দেখতে কেমন। সো প্রথমে আমরা হচ্ছে এস ভার্সেস টি গ্রাফ, তারপর ভি ভার্সেস টি গ্রাফ, তারপর ত্বরণ ভার্সেস টি গ্রাফ, এই তিনটা জিনিস মূলত আমাদেরকে জানা লাগবে। তো দেখেন, যদি আমার সমবেগ হয়, সমবেগ হলে বেগের মানটা ফিক্স, বেগের মানটা সবসময় সেম থাকে। বেগের মানটা সবসময় সেম থাকলে এই রকম হবে গ্রাফটা। বেগের মানটা যত সময় যাচ্ছে না কেন, সবসময় বেগের মানটা সেম, কখনো চেঞ্জ হচ্ছে না। সরণ কি হবে? সরণের মানটা যেটা হইতে পারে যে আপনার এই রকম কিছু একটা হইতে পারে, এই রকম কিছু একটা মূল বিন্দুগামী সরল রেখা। সরণের ভ্যালুটা হইতে পারে, কারণ কি দেখেন এস ইকুয়ালস টু ভিটি, তাই না? এসটা কোন অক্ষে আছে? ওয়াই অক্ষে। ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট এম, টিটা হচ্ছে এক্স অক্ষে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হইতে পারে। আচ্ছা, এরপর আসেন এখানে, এখানে কি হবে? ত্বরণ। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন। তো এখানে তো বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, বেগের যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, ত্বরণটা অলওয়েজ কত হবে? জিরো হয়ে পড়ে থাকবে। এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে এস ভার্সেস টি, ভি ভার্সেস টি, এ ভার্সেস টি, আমরা তিনটাই কিন্তু দেখে নিলাম। ওকে, সো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে গতি সমীকরণ। আমরা এবার হচ্ছে সমত্বরণ, সমত্বরণে আমরা এবার চলে আসছি। সমত্বরণ, এটার অর্থ হচ্ছে এ ধ্রুব। সমত্বরণ হচ্ছে এটা ধ্রুব।
এখন দেখেন আমরা এবার এখানে ছোট্টখাটো কিছু কাজ করে ফেলবো। দেখেন আমরা এইবার এই জিনিসটা কি বলতে পারি কিনা, আমরা জানি উই নো আগে ত্বরণ সমান সমান কি বলতাম, ডেল ভি বাই টি বলতাম, তাই না? ত্বরণ সমান সমান বলতাম ডেল ভি বাই টি। সো আমাদের তখন হিসাবগুলো ছিল ডেল ভি মানে কি ভি মাইনাস ইউ, এইটুকু ছিল ডেল ভি। তাহলে এখান থেকে আমাদের কি আসতো, ভি মাইনাস ইউ ইজ ইকস টু এ টি, বা এখান থেকে আমরা সলভ করলে পাইতাম ভি ইজ ইকস টু ইউ প্লাস এ টি। এইটা থাকতো আমাদের ইকুয়েশনটা, আমরা এই ইকুয়েশনটা নিয়ে মূলত আগে কাজ করছি। এখন আমাদের বর্তমান সিনারিওতে কি হবে, বর্তমান সিনারিওতে যেটা ঘটবে, আমরা এখন ত্বরণ মানে তো শুধুমাত্র ডেল ভি বাই টি বসাবো না, এখন আমরা পারফেক্ট ত্বরণ চাই, অর্থাৎ প্রতি মুহূর্তে মুহূর্তে ইনস্ট্যান্টেনিয়াস ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ চাই। এটা হচ্ছে তাৎক্ষণিক বেগের মতো তাৎক্ষণিক ত্বরণ, মানে একদম পারফেক্ট ত্বরণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাকে ত্বরণ হিসাব করে দিবে, এটা হচ্ছে হিসাব। সো তাহলে আমরা এইখান থেকে দেখেন কি করতে পারি, আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে dv is equals to a dt, এটা বলতে পারি dv is equals to a dt, এটা বলতে পারি। এখন আমি যদি ইন্টিগ্রেশন যদি করি dv is equals to a dt, এটা একটা ইন্টিগ্রেশন করতেছি। দেখেন আমার শুরুতে যখন t equals to 0, যখন আমার t equals to 0, তখন আমার আদি বেগটাকে মনে আছে বলতাম ভি নট বা ইউ যেটাই বলেন না কেন, আর টাইম যখন টি সময় পর তখন শেষ বেগটাকে বলি ভি। এই তো আমার সিস্টেম। আর আরেকটা ছোট্ট করে মাথায় রাখবেন, এইটা কিন্তু ধ্রুব, এ হচ্ছে ধ্রুব, এটা আমরা জানি। এখন তাহলে ইন্টিগ্রেশন করার পর ডিভি কে ইন্টিগ্রেশন করলে ভি আসবে, আপার লিমিট ভি, লোয়ার লিমিট ভি নট, এ তো কনস্ট্যান্ট বাইরে আসবে, ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি আসবে, লোয়ার লিমিট 0, আপার লিমিট টি। আমরা তো ব্যাখ্যা করছি যে লিমিট থাকলে কেন হচ্ছে প্লাস সি দিতে হয় না, সেটা আমরা ব্যাখ্যা করছি। এখন আপার লিমিট থেকে লোয়ার লিমিট, ফার্স্টে ভি এর জায়গায় আপার লিমিট ভি বসাইছি, মাইনাস ভি এর জায়গায় আপার লিমিট লোয়ার লিমিট ভি নট বসাইছি। এবার এ টি এর জায়গায় প্রথমে আপার লিমিট টি বসাবো, মাইনাস টি এর জায়গায় লোয়ার লিমিট 0 বসাবো। তাহলে আসলো কি, ভি ইজ ইকুয়ালস টু ভি নট প্লাস এ টি। তাহলে আমরা দুইটা মেথডে বের করলাম, দুইটা মেথডে আমাদের এক্স্যাক্টলি সেম রেজাল্ট আসলো, জাস্ট ইউটাকে আমরা ভি নট প্রকাশ করি, বাদ বাকি জিনিস সব সেম। তাহলে এইটা হচ্ছে নর্মাল মেথড আর এটা হচ্ছে ক্যালকুলাস মেথড। সো দিস ওয়ান ইজ ক্যালকুলাস মেথড, আর আগেরটা যেটা করছিলাম ওইটা ছিল হচ্ছে নর্মাল মেথড বা ক্লাসিক্যাল মেথড। ঠিক আছে, তাহলে আমরা দুইটা মেথড দেখে ফেললাম এবং দুইটা মেথডের সেম রেজাল্ট আমরা নিয়ে আসলাম। তো এর পরের সূত্রটাকে নিয়ে আসলে আমার খুব বেশি কিছু বলার নাই। দেখেন দ্বিতীয় সূত্রটা আসলে গড় বেগের কনসেপ্ট, তো দ্বিতীয় সূত্র নিয়ে আমরা খুব একটা কাজ করব না, আমরা কাজ করব মূলত হচ্ছে 3 নাম্বার সূত্রটাকে নিয়ে। তো আমরা আসলে কি জানি ভাইয়া, এস ইজ ইকুয়ালস টু, আমরা জানি এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি। এটা তো আমরা সূত্র জানি, এটা গড় বেগ থেকে আসে, এটার খুব বেশি বলার কিছু নাই। এখন দেখেন যদি আমি এই কাজটা করে ফেলি, ইউ প্লাস এই যে ভি যেখানে আছে, ভি এর জায়গায় যদি আমি এইটা বসাই, ইউ প্লাস এ টি, এইটা বসাইলাম, ঠিক আছে, এইটা বসাইলাম, তাহলে আমার কি ঘটবে, ইউ দুইটা মিলে 2u প্লাস এ টি বাই 2 এরকম চলে আসবে। তা আমি যদি 2 দিয়ে ভাগ করি, ইউ প্লাস হাফ এ টি ইন্টু টি, এবার যদি আমি গুণ করে দিই, আমার চলে আসবে এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইটাই কিন্তু আমাদের 3 নাম্বার সেই গতির সূত্রটা। তো এটা আমি কোন মেথডে করছি বুঝতেই পারছেন, এটা হচ্ছে ক্লাসিক্যাল মেথড। আমরা ক্লাসিক্যাল মেথডে প্রবলেমটা সলভ করে ফেললাম বা সূত্রটা নিয়ে আসলাম। সো এরপর এরপর আমরা কি করব, আমরা হচ্ছে এবার ক্লাসিক্যাল মেথড থেকে আমরা একটু
ক্যালকুলাস মেথডে যাব, ক্যালকুলাস মেথডে যাব। তো ক্যালকুলাস মেথডে গেলে আমরা তো জানি যে ভাইয়া আমাদের এখানে কি এ ইজ ইকুয়ালস টু ডিভি বাই, বা আমরা এটা বলতে পারি ভি ইজ ইকুয়ালস টু ডিএস বাই ডিটি, এটা আমরা জানি তাই না? ভি ইজ ইকুয়ালস টু ডিএস বাই ডিটি তাৎক্ষণিক বেগ, এটা হচ্ছে আমরা জানি তাৎক্ষণিক বেগ। তাহলে এইখান থেকে দেখেন আমরা যেটা করতে পারি ডিএস ইজ ইকুয়ালস টু ভি ডিটি, ওকে বসাইলাম। এখন আমি যখন ইন্টিগ্রেশন করব তখন আমার সরণটা আসবে, ইন্টিগ্রেশন করলে সরণটা আসবে। একটু আগের ইন্টিগ্রেশনের সাথে এই ইন্টিগ্রেশনে কিন্তু পার্থক্য আছে, আগের ইন্টিগ্রেশনের সাথে এই ইন্টিগ্রেশনের একটু পার্থক্য আছে। একটু আগের ইন্টিগ্রেশনটা কিরকম ছিল, একটু আগে দেখেন যে ইন্টিগ্রেশনটা করছিলাম ওইখানে এটা ধ্রুব ছিল, এখানে কিন্তু এটা ধ্রুব ছিল। ধ্রুব থাকলে এটাকে বাইরে নিয়ে আসা যায়, ইন্টিগ্রেশনটা ইজি হয়ে যায়, জাস্ট ডিটি কন্ডিশন করলে টি চলে আসতো, ওই যে ডিটি কন্ডিশন করে টি আসছে। কিন্তু এখন এই ভিটা কি আর ধ্রুব? ভিটা কিন্তু ধ্রুব না, এখন কিন্তু এই যে এই ভিটা কিন্তু ধ্রুব নয়, ধ্রুব নয়। ধ্রুব না থাকলে আপনি তো আর এটাকে বের করে নিয়ে আসতে পারবেন না। তখন দেখেন কি করবেন, ধরেন আমি একটা লিমিট দিয়ে দিলাম যেখানে হচ্ছে 0 থেকে টি সময়ের মধ্যে কাহিনীটা ঘটবে, এখানে সরণটা 0 থেকে এস হবে। বা আপনি যদি 0 থেকে এস না বলে আপনি যদি S1 থেকে S2 বলেন তাও কোনো সমস্যা নেই, যেটাই চান আপনি বলতে পারেন। সো আমাদের বইতে সাধারণত আমরা কি করি, আমাদের বইতে সাধারণত আমরা এটাকে এস দ্বারা প্রকাশ করি। আমাদের বইতে সাধারণত আমরা এটাকে এই জায়গাটাকে 0 ধরি, এটাকে এস ধরি। কেউ যদি চান S1 থেকে S2 লিখবেন তাও 100% ওকে, কোনো সমস্যা নেই, দুইটাই রাইট। সো আমরা যদি কাজ করি এখানে ইন্টিগ্রেশন করলে এস আসবে 0 থেকে এস এর মাঝে। এখন ভি তো আর স্থির না, ভি তো হচ্ছে পরিবর্তনশীল। তাহলে আমরা কি করব দেখেন, আমরা এই জায়গায় সেই ভি এর মানটা বসাই দিব। ভি এর মানটা কি জানি, ভি নট প্লাস এ টি, এইটা বসাই দিব। এটা বসাই দিলে আমাদের কাজ যেটা সেটা হয়ে যাবে 0 থেকে টি এর মাঝে আমরা ইন্টিগ্রেট করতেছি। তাহলে ডি আমরা এখানে এস এর লিমিটটা যদি বসাই তাহলে এস মাইনাস 0, বা আমরা আসলে এখনো বসানোটা ঠিক হবে না, আমরা একটু পরে যাই ইন্টিগ্রেশনটা করব তাহলে বেটার। আমরা এখনো এটাকে ডিএস ফরম্যাটেই রেখে দিই 0 থেকে এস। আচ্ছা এইবার আমরা ডিএস কে ইন্টিগ্রেশন করলে এস আসবে, কারণ ডান পাশ বাম পাশ এট এ টাইম ইন্টিগ্রেশন করা বেটার, আলাদা আলাদা ইন্টিগ্রেশন করলে ঝামেলা। 0 থেকে এস ভি নট ডিটি, ভি নট তো একটা কনস্ট্যান্ট, সেটা বাইরে থাকবে। টি কে ইন্টিগ্রেশন করলে টি হবে, মানে ডিটি ইন্টিগ্রেশন করলে টি হবে 0 থেকে টি, প্লাস এ বাইরে থাকবে। টি ডিটি ইন্টিগ্রেশন করলে টি স্কোয়ার বাই 2 হবে, টি ডিটি ইন্টিগ্রেশন করলে টি স্কোয়ার বাই 2 হবে। কারণ এখানে কি আছে, টি ইন্টু ডিটি, এ তো কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, টি ডিটি ইন্টিগ্রেশন করলে এই যে এখানে এই জিনিসটা ঘটছে, টি ডিটি ইন্টিগ্রেশন করলে আসবে টি স্কোয়ার বাই 2, এই জিনিসটাই হচ্ছে এখানে ঘটছে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি এস মাইনাস 0 is equals to v naught into t minus 0, that means v naught t plus half a t square minus 0 square, মানে half a t square, বা এটাকেই সাজায় লিখলে আমাদের চলে আসে তাহলে এটাকে যদি আমরা সাজায় লিখি আমরা পেয়ে যাচ্ছি s is equals to v naught t plus half a t square। এই তো এখান থেকে আমাদের সেকেন্ড ফর্মুলাটা কিন্তু প্রুভ হয়ে গেল। এখন আপনি বলবেন যে ভাই আমাদের এই প্রুফগুলো কি পরীক্ষায় লাগে? না, পরীক্ষায় প্রুফগুলো লাগে না, জাস্ট আমরা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যে এই জিনিসটা যে নর্মাল ওয়েতেও পাওয়া যায়, ক্যালকুলাস দিয়ে যে এক্স্যাক্টলি সেম পাওয়া যায়। জাস্ট আদি বেগটাকে আমরা 9 10 এ ইউ দ্বারা প্রকাশ করতাম, এখানে ভি নট দ্বারা প্রকাশ করে। ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনি ভাইয়াকে যদি জিজ্ঞেস করেন ভাই আপনিও কি এটাকে ভি নট দ্বারা প্রকাশ করতেন? না, আমার তো ভি নট দিয়ে প্রকাশ করতে ভালো লাগতো না, আমি ইন্টারে সকল ম্যাথে আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করে দিয়ে চলে আসতাম, কোনো সমস্যা হয়নি, কোনো স্যার কাটতে পারে নাই। এমনকি বুঝতে পারছেন আমার কলেজে আমি র্যাঙ্ক করছি, বোর্ডে র্যাঙ্ক করছি, বোর্ডে ট্যালেন্ট পুল বৃত্তি ছিল আমাদের, ট্যালেন্ট পুলের বৃত্তির মধ্যেও আবার হচ্ছে ভাগ থাকতো, মেধা ট্যালেন্ট, সাধারণ ট্যালেন্ট। মেধা ট্যালেন্ট দেওয়া হয়তো একটা বোর্ডে, মানে ঢাকা বোর্ডের প্রথম 50 জনকে। তো আমি ওই প্রথম 50 জনের মধ্যেও ছিলাম। আমি এরকম ভি নট দিনে আমি ইউ দিয়ে করে দিয়ে আসছি, কোনো সমস্যা নেই।
সো জাস্ট এটা ট্রেডিশন। আগে আমরা ইউ দ্বারা প্রকাশ করতাম, এখন ভি নট দ্বারা প্রকাশ করতেছি। তাহলে পুরা ব্যাপারটা কি ছিল? আমরা v ইকুয়ালস টু ds বাই dt, ds কে একপাশে রাখছি, vdt কে রাখছি। এখন আর v টাকে এরকম বাইরে নিয়ে আসা যাবে না, কারণ v তো কনস্ট্যান্ট না, পরিবর্তনশীল। তো v এর মানটা বসাইছি v নট প্লাস at, ওইটা বসাইছি। v নটটা কনস্ট্যান্ট, তাই v নটটা বাইরে আনছি। t dt কে ইন্টিগ্রেশন করলে t হয়েছে, আর এখানে ছিল t dt, ইন্টিগ্রেশন করলে t স্কয়ার বাই 2 হয়েছে। এই কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, এরকম থাকতেছে। তো এই হচ্ছে সূত্র। কোন কোন বইতে যেটা করবে সেটা হচ্ছে এখানে s, আমি কি করছি, আপার লিমিট s, লোয়ার লিমিট 0। কোন কোন বইতে যেটা করে আপার লিমিট কে s না দিয়ে s2, এখানে s1, সো s2 মাইনাস s1, মানে ওই 0 থেকে t সময়ের মাঝে কতটুকু সরণ হয়েছে ওই s2 মাইনাস s1 ওইভাবে বের করে। কোন কোন বইতে r মাইনাস r নট এভাবে বের করে। তো এটা এক এক বইতে এক একটা করছে, দিন শেষে সবকিছুই সেম, ঠিক আছে? ওকে, সো আমরা এইটা দেখলাম। এরপর আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা কি? সেটা হচ্ছে এরকম, সূত্রের প্রমাণ। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার কিন্তু নিজেরও লাস্ট কবে সূত্রের প্রমাণ দেখছি খেয়াল নাই। তা আমি ধরেন মাথা থেকে জেনারেট করে ফেলতে পারতেছি। সো ফিজিক্সের বিষয়টা হচ্ছে এরকম, ফিজিক্স আপনার শুধুমাত্র খাতায় থাকবে, শুধুমাত্র আপনি মুখস্থ করবেন, ব্যাপারটা এরকম না। ফিজিক্স ব্যাপারটা হবে এরকম যে ভাই আমার তেমন কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না, জাস্ট সূত্রগুলো মোটের মাথায় থাকলেই হবে। আমি আমার নিজের যা বুঝছি, ওয়ান্স আপন এ টাইম আমি কিছু একটা জিনিস বুঝছিলাম, আমাকে কিছু একটা কোশ্চেন করবো, আমি চিন্তা করব, চিন্তা করে যা বুঝছিলাম ওটা দিয়ে চিন্তা করে অ্যান্সারটা বের করে নিয়ে আসবো। লাইক আমাকে একটা জিনিস মুখস্থ এইভাবে পারতে হবে, আমাকে এই প্রসেসের পর এই প্রসেস যেতে হবে, এটা জানতেই হবে, এটা ম্যান্ডেটরি না। ফিজিক্স হচ্ছে আপনি একটা জিনিস রিয়েলাইজ করবেন, ফিল করবেন, ওইটাকে মাথায় নিবেন। কোন একটা জিনিস আপনাকে আস্ক করবে, আপনি যা বুঝেন ওই অনুযায়ী যা যা সূত্র জানেন ওটা নিয়ে একটু ট্রাই টুই করে একটা গেমের মতো মিলাই দিবেন। লাইক আপনি একটা পাজল মিলাচ্ছেন, পাজলের মধ্যে আপনাকে এখানে একটা জিনিস দিচ্ছে, এখানে একটা জিনিস দিচ্ছে, এগুলো মিলাই দিলে আপনার একটা শেপ তৈরি করতে হবে। ফিজিক্সের প্রবলেম কিছুই না, আপনার পাজলের বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন ডাটা ঘুরায় ফিরায় দেয়, এটাকে আপনি সোজা করেন, বা রুবিক্স কিউবের মতো চিন্তা করতে পারেন, একটু উলট পালট করে দিচ্ছে, আপনাকে সোজা করতে হবে। এটা যদি চিন্তা করেন একটা ফান হিসেবে নেন, ফিজিক্স ইজ ইজি। আপনি যদি এটা করে না নিয়ে আপনি যদি অন্যভাবে চিন্তা করেন, ভাই আমাকে এত এত স্টেপ, 1000টা ম্যাথ, 1000টা প্রসেস মুখস্থ করতে হবে, তাহলে ফিজিক্সে আপনি শেষ। ফিজিক্স অলওয়েজ বুঝবেন, বুঝা দিয়ে আপনি নিজের বুঝা থেকে কতটুকু প্রবলেম সলভ করতে পারেন। বইতে অসংখ্য প্র্যাকটিস প্রবলেম আছে, শিখর প্র্যাকটিস বুকে অসংখ্য প্র্যাকটিস প্রবলেম আছে, আপনি চেষ্টা করবেন 10টার মধ্যে 2টা পারলেন, 3টা পারলেন, আস্তে আস্তে আপনার ইমপ্রুভমেন্ট হবে। যেগুলো পারলেন না, সলিউশন দেখলেন, বুঝলেন, আস্তে আস্তে আপনি ইমপ্রুভ করবেন। সো আমাদের গতি সমীকরণে পরের যেটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে, আমরা তো এই জিনিসটা জানি, a ইজ ইকুয়ালস টু, আবারও অবশ্যই ক্লাসিক্যাল মেথড নিয়েই কাজ করতেছি, ক্লাসিক্যাল মেথড। সো a ইকুয়ালস টু, তো আমরা জানি a ইকুয়ালস টু হচ্ছে ডেল ভি বাই টি, তাই না? মানে নর্মাল মেথডে যদি চিন্তা করি, এখন এই ডেল ভি বাই টি, এই টিটাকে আমরা একটু কাজ করব। টিটাকে দেখেন আমরা এইভাবে বলতে পারি কিনা, এটা থাকুক, সমস্যা নেই, আমরা এদিক থেকে নিয়ে আসি। আমরা জানি a is equals to u plus v by 2 into t। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে ভাইয়া t হচ্ছে v plus u divided by 2s, এটা তো আমরা বলতে পারি। এই জিনিসটা আমাদের কাজে লাগবে। সো t এর এই যে জিনিসটা, এইটা আমরা এখানে নিয়ে আসবো, বা আমরা এখান থেকে আসলে আনতে পারি। আহ দেখেন, a is equals to, আমরা তাহলে বলতে পারি কি, v minus u divided by t। তাহলে t আমরা কত পাইলাম, সরি আমি একটু উল্টা লিখছি না, এটা তো একটু নিচে যাবে। 2s divided by v plus u, আমি উল্টা লিখে ফেলছিলাম। ওকে, সো 2s divided by v plus u, সো আমি জাস্ট এখানে বসাই দিব। বসাই দিলে কি হবে, 2s divided by v plus u। তাহলে সাজাইলে কি আসতেছে, a is equals to v minus u, v plus u divided by 2s। তাহলে এখানে গুণ করে দিলে চলে আসে টুয়াইস as, a প্লাস b, a মাইনাস b, তাহলে চলে আসবে v স্কয়ার মাইনাস u স্কয়ার। সাজায় লিখলে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। দিস ইজ দ্য ওয়ে। আমরা এই সূত্রটা প্রমাণ করছিলাম 9-10-এ থাকতে। 9-10-এ আপনারা প্রমাণ শিখে আসছেন অবশ্যই। সো আমরা এখন এইটাকে ক্লাসিক্যাল মেথডের পরিবর্তে আমরা হচ্ছে ক্যালকুলাস মেথডে করব। ক্যালকুলাস মেথড, আমরা ক্যালকুলাস মেথডে দেখার চেষ্টা করব কি কাহিনী ঘটে। সো আমরা জানি যে a is equals to dv by dt, এটা আমরা জানি।
সো এইখান থেকে আমি একটা কাজ করে ফেলবো, সেটা হচ্ছে a ইজ ইকুয়ালস টু ডিভি বাই নিচে ডিএস নিয়ে আসবো, বা আমি এভাবে বলবো যে ডিএস বাই ডিটি নিয়ে আসবো, ডিভি বাই ডিএস। খেয়াল করেন, ছিল হচ্ছে ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি হয়ে গেল কি ডিএস বাই ডিটি, তার ডিএস এক্সট্রা করে চলে আসছে, ওটা বাদ দিতে হবে। সো এই ডিএসটারে আবার ভাগ দিচ্ছে, তাহলে কাটাকাটি যে ডিএস ডিএস কাটাটি যে উপরে ডিভি নিচে ডিটি, আগের জিনিসটাই পড়ে থাকবে, কোনো চেঞ্জ হবে না। এন্ড বলবেন ভাইয়া এইটা কেন করলেন? কারণ দেখেন এখানে এ এক ধরনের রাশি, ভি আরেক ধরনের রাশি, টি আরেক ধরনের রাশি, তিনটা তিন ধরনের রাশি। সো আমি তিনটাকে একই টাইপের, মানে অ্যাটলিস্ট দুইটা রাশিতে আনতে হবে, আমাকে তিনটা ভিন্ন ভিন্ন রাশি রাখলে হবে না। এ এক ধরনের রাশি, ভি আরেক ধরনের রাশি, টি আর তিনটা তিন ধরনের রাশি, তাহলে আমি প্রবলেম সলভ করতে পারবো না। আমাকে যদি অ্যাটলিস্ট দুইটা রাশিতে কনভার্ট করা যায়, তাহলে আমি দুই পাশে ইন্টিগ্রেশন করে একটা কমিউনিকেশন আনতে পারবো। এখন তাহলে আমার যেটা কাজ, সেটা হচ্ছে এ ইজ ইকুয়ালস টু ডিএস বাই ডিটি, এটাই তো ভি ইন্টু ডিভি বাই ডিএস। এখন আপনি যেটা করতে পারেন, ভি ডিভি কে এক পাশে রাখেন আর এ ডিএস কে আরেক পাশে রাখেন। এখন বলবেন ভাইয়া একটু আগে তো এ ভি টি ছিল, এখনো তো ভাইয়া এ ভি এস তিনটাই রয়ে গেল। হ্যাঁ, এবার একটু আগে যেটা ছিল সেটা হচ্ছে ভি এ টি, এই তিনটা দিয়ে যদি আপনি কাজ করেন, এই তিনটা দিয়ে কাজ করলে আপনি যে এই সূত্রটা পাবেন, ভি কস টু ইউ প্লাস এ টি। কিন্তু আপনি এখন চাচ্ছেন যে না, আপনি হচ্ছে বেগ ত্বরণের সাথে সরণের সম্পর্ক জানতে চান, তাহলে টাইমটাকে সামহাও কনভার্ট করে সরণে নিয়ে যেতে হবে। দ্যাটস তো আমি টাইমকে কনভার্ট করে সরণে নেওয়ার জন্য আমি এই ফরম্যাটে আসলাম। এখন আমি যদি ইন্টিগ্রেশন করে ফেলি, ইন্টিগ্রেশন যদি করি, দুই পাশে ইন্টিগ্রেশন বসাইলাম, ঠিক আছে। যখন সরণটা 0 ধরলাম, তখন বেগটা হচ্ছে ভি নট আদি বেগ। যখন সরণটা এস হইলো, তখন ধরলাম বেগটা শেষ বেগ ভি। আচ্ছা, এখন তাহলে আমি যদি কাজ করি, ভি ডিভি ইন্টিগ্রেশন করলে কি আসবে? ভি স্কোয়ার বাই 2 আসবে, ভি নট থেকে ভি। এ ডিএস ইন্টিগ্রেশন করলে কি হবে? এ ইন্টু এস, কত থেকে কত? 0 থেকে এস। আচ্ছা, আই গেস আমার ওই পাশে চলে যাওয়া বেটার হবে। সো আমি এই পাশে চলে আসতেছি। তাহলে আমি যদি এইখান থেকে কাজ করি, আমার ভি স্কোয়ার বাই 2, তাহলে ভি স্কোয়ার বাই 2 মাইনাস ভি নট স্কোয়ার বাই 2। এখন আর প্লাস সি দিব না, কারণ আমরা জানি ডেফিনিট ইন্টিগ্রেশনে প্লাস সি দিতে হয়। এ তো কনস্ট্যান্ট বাইরে আসবে, সো সরণকে করলে কি হয়? এস মাইনাস 0, কোনো কোনো বইয়ে এস টু মাইনাস এস ওয়ান, আর টু মাইনাস আর ওয়ান এরকম দেওয়া আছে। সো আমরা যেটা করতে পারি, এখানে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই 2 ইজ ইকুয়ালস টু এ এস। এক পাশে নিয়ে লিখলে চলে আসে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস 2 এ এস। এই তো ফর্মুলা। তাহলে দেখেন এক্স্যাক্টলি কিন্তু আগের জিনিসটাই আসছে। আমরা ক্লাসিক্যাল জায়গায় যে জিনিসটা পাইতাম, ক্লাসিক্যাল মেথডে এক্স্যাক্টলি ওইটাই আসছে, জাস্ট আমরা একটু ভিন্নভাবে পরিবর্তনশীল সূত্র দিয়ে, ক্যালকুলাস দিয়ে এই জিনিসগুলো বের করলাম। সো দুই ওয়েতে সেম রেজাল্ট আসে। ওকে, তাহলে আমরা গতির সমীকরণগুলো 2 নাম্বার সমীকরণটা করি না ইচ্ছা করে, বিকজ এটা গড় বেগের কনসেপ্ট, এটা তেমন কিছু না। সমবেগের কনসেপ্টটা দিয়ে আমরা কাজ করছি, সমবেগের গ্রাফগুলো দেখছি, তারপর আমরা গতির সমীকরণগুলো দেখলাম, প্রথম সূত্রটা, তৃতীয় সূত্রটা, এবং হচ্ছে লাস্টে 4 নাম্বার সূত্রটা, সবগুলাই কিন্তু দেখে ফেললাম। ওকে, সো এইটুকু পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? যারা ভেক্টর ক্লাস টুকটাক করছিলেন তারা হয়তো বুঝতে পারছেন, যারা ভেক্টর ক্লাসটা করেন নাই তাদের জন্য একটু টাফ হবে। তাদের জন্য রিকোয়েস্ট থাকবে যে ভাই এই ক্লাসটা করার আগে, মানে আপনি আরেকবার রেকর্ড থেকে দেখেন, বাট তার আগে আসলে ভেক্টর চ্যাপ্টারের জি ভাইয়ের সাথে অলরেডি আপনারা ক্লাস করছেন, মনে হয় লাস্টের 2টা ক্লাস আপনাকে ক্যালকুলাস পড়ানো হয়েছে, ওইটা দেখতে পারেন। অথবা গত বছরের আরকে ক্লাসও দেখতে পারেন, ওইখানেও 13-14 নাম্বার ক্লাসের দিকে এই ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে কথা বলা ছিল। ওইগুলা দেখে আসার পর তারপর এটা দেখলে আপনার ক্লিয়ার হবে, নাইলে আপনার কাছে আনক্লিয়ার রয়ে যাবে। এখন দেখেন এইখানে এই সেকেন্ড লাইনটাই চ্যালেঞ্জিং ছিল। সেকেন্ড লাইনে উপরে ডিভি বাই ডিটি আছে, কিন্তু আমি চাচ্ছি যে না, আমার হচ্ছে ত্বরণ, বেগ, সময়, এই তিনটার মাঝে রিলেশন তো জানি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ওইটা চাচ্ছি না। আমি ত্বরণ, বেগ, সরণ এদের মাঝে রিলেশন চাচ্ছি। তাহলে আমাকে ত্বরণ আর বেগ ঠিক আছে, সময়টাকে বাদ দিতে হবে। তাহলে আমি কি করছি, উপরে একটা ডিএস আনছি, নিচে ডিএস, ডিএস ডিএস কাটাকাটি করলে তো চলে গেল, তাহলে ডিভি বাই ডিটি এখনো কি ডিভি বাই ডিটি আগেরটাই পড়ে যায়। কিন্তু এই ডিএস বাই ডিটি কে আমি ভি লিখতে পারি, তাহলে ভি ডিভি, আর নিচে ডিএস পড়ে আছে, এখানে এ পড়ে আছে, ভি ডিভি কে একসাথে রাখলাম, এ ডিএস কে আরেক পাশে নিলাম, ইন্টিগ্রেশন করে দিলাম, এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2, ভি ডিভি ইন্টিগ্রেশন করলে ভি স্কোয়ার বাই 2। এই একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মতো রয়ে গেল, ডিএস ইন্টিগ্রেশন করলে এস হয়। সো আমি এখানে বসাইলাম যে এ এস মাইনাস এ জিরো, দ্যাট মিনস এ কমন নিলে এস মাইনাস জিরো, এ এস থাকে এখানে, আমার ভি ইজ নট ভি নট ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই 2, 2টা ওই পাশে গেলে 2s হয়, তারপর সাজাই লিখলে এই ফরম্যাটে চলে আসে।
ওকে ওকে, তাহলে আমরা এইটুকু প্রবলেম ডান, এইটুকু করে ফেললাম। আরেকটা জিনিস অনেকে কোশ্চেন করেন যে ভাইয়া আমরা যখন ইন্টিগ্রেশন করি তখন এই পাশে ধরেন আমি যদি আমাদের ডেফিনেট ইন্টিগ্রাল না হয়ে ইনডেফিনিট ইন্টিগ্রাল হইতো, অর্থাৎ আমাদের যদি আপার লিমিট লোয়ার লিমিট না থাকতো তাহলে তো প্লাস সি দেওয়া লাগতো। কারণ কি আমি ভাইয়া এই বাম পাশেও প্লাস সি ডান পাশেও প্লাস সি, দুই পাশে কি প্লাস সি দেওয়া লাগবে নাকি এক পাশে দিলেই হবে? অ্যান্সার হচ্ছে এক পাশে দিলেই হবে, দুই পাশে দিলে ব্যাপারটা হাস্যকর দেখাবে। কেন? কারণ ধরেন আপনি ধরেন এই পাশে বাম পাশে ইন্টিগ্রেশন করে একটা কনস্ট্যান্ট পাইলেন, ধরেন কনস্ট্যান্ট হচ্ছে +5 ধরলেন। ওই পাশে ইন্টিগ্রেশন করলে আরেকটা কনস্ট্যান্ট পাইলেন, ধরেন ওটা হচ্ছে +7। তাহলে এই পাশে +5 ওই পাশে +7 কাটাকাটি যায় কি থাকে, ওই পাশে +2 ওইটাও কি আরেকটা কনস্ট্যান্ট। তাহলে দুই পাশে দুইটা কনস্ট্যান্ট না লিখে দুইটা কনস্ট্যান্টের যোগ বিয়োগ করে তো একটা কনস্ট্যান্টই পাবেন। তাই শুধু এক পাশে লিখলেই হয়ে যায়। ওকে, তাহলে ডান, গতি সমীকরণ শেষ। এবার আমরা ছোট্ট একটা জিনিস করব, এটা করেই আমরা শেষ করে ফেলবো। গতি সমীকরণ না, এবার হচ্ছে আমরা গতির গ্রাফ দেখব। গ্রাফ কি আমরা সমবেগের ক্ষেত্রে দেখছি, আমরা এখন সমত্বরণের ক্ষেত্রে দেখব। আচ্ছা, সো এই গ্রাফগুলো আমরা দেখতেছি সবগুলাই হচ্ছে সমত্বরণ। তারপরেরটা দেখব হচ্ছে সমমন্দন। এই দুইটা দেখে আমরা শেষ করে দিব। সো আবারও আগের মতো এস এস ভার্সেস টি, ভি ভার্সেস টি এবং হচ্ছে এ ভার্সেস টি, তিনটা গ্রাফ আমাদেরকে দেখা লাগবে। তো গ্রাফগুলো আসলে কেমন হবে তো দেখি। প্রথমত সমত্বরণ, সমত্বরণ মানে ত্বরণটা ফিক্স থাকবে, ত্বরণটা চেঞ্জ হবে না, অ্যাজ ইট ইজ থাকবে। বেগ, আদিতে যদি কোনো বেগ থাকে তাহলে এই রকম, মানে আদিতে একটা বেগ আছে, এটা হচ্ছে ভি নট বলতে পারেন বা ইউ বলতে পারেন, এনিথিং। আদি বেগটাকে আপনি ইউ বলতে পারেন অথবা ভি নট বলতে পারেন। আদি বেগ প্লাস আস্তে আস্তে সোজা যাচ্ছে। এই ইকুয়েশনটা কিরকম? এই ইকুয়েশনটা হচ্ছে ওই যে আপনারা শিখছিলেন না, y ইজ ইকুয়ালস টু mx প্লাস c, এই টাইপের। তো এখানে v ইজ ইকুয়ালস টু mx মানে at প্লাস v নট, এই ফরম্যাটে চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে v, এই হচ্ছে m, এই হচ্ছে t, এই হচ্ছে v নট, এই ফরম্যাটে এই জিনিসটা চলে আসছে। লাস্টেরটা, লাস্টেরটা একটু জটিল। লাস্টেরটা হচ্ছে সাধারণত এই রকম একটা ফরম্যাট থাকে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তো এই রকম একটা ফরম্যাট থাকবে লাস্টের গ্রাফটা, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, সমত্বরণের জন্য আমরা এই সবগুলো গ্রাফ দেখতেছি। এইটার সমীকরণ হচ্ছে অলমোস্ট এই রকম চলে আসে। মানে আমি যদি এটার ইয়াটা বলি, এটার ইয়াটা হচ্ছে এরকম যে y মাইনাস কিছু একটা এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, মানে এইটার গ্রাফ এইরকম কাছাকাছি, প্যারাবোলার গ্রাফ, বা আপনি বলতে পারেন এটার সাথে এক্স প্লাস কিছু একটা স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস কিছু একটা। তো আমি জানি যে এই জিনিসপাতিগুলো এখন আপনারা বুঝবেন না, এইটা হচ্ছে কনিক্স পড়ার পর বুঝবো, কনিক্স থেকে বুঝবো, কনিক্স সেকেন্ড পেপার থেকে বুঝবো। তো আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবো তখন এই জিনিসপাতিগুলো ভালো বোঝা যাবে
সো এক্স এর সাথে একটা জিনিস যোগ হয়ে এক্স প্লাস সামথিং হবে, ওয়াই এর সাথে এটা ম্যাচ করানো লাগবে, তখন এরকম কিছু ফরম্যাট আমরা বড় হইলে দেখবেন। আপাতত জাস্ট এই গ্রাফটা শেপ এরকম হয়, এইটুকু মাথায় রাখলেই হবে, এর বেশি কিছু মাথায় নেওয়া আপাতত লাগবে না। জাস্ট এইটুকু, এই দুইটা আপনি ভালো করে জানলেন, এটা এরকম একটা ফরম্যাট হয়। যখন আপনি আরেকটু বড় হবেন তখন আপনি এখানে প্যারাবোলা শিখবেন, হাইপারবোলা, এলিপস শিখবেন। সেকেন্ড পেপারে কনিক্স চ্যাপ্টারটা, চ্যাপ্টার 6 যখন পড়বেন একেবারে ইন্টার সেকেন্ড ইয়ারের শেষ দিকে, তখন আপনি এই জিনিসপাতিগুলো বুঝে যাবেন, তখন এটা আপনার ইজি হয়ে যাবে। সো আপাতত এইটুকু থাকুক। আর ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে সমত্বরণ, বাট এটা হচ্ছে সমত্বরণ না দিয়ে আমি বলবো সমমন্দন। গ্রাফটা যদি সমমন্দনের হয়, তখন গ্রাফটা কিরকম হবে? এস ভার্সেস টি, ভি ভার্সেস টি, এ ভার্সেস টি। এ ভার্সেস টি গ্রাফটা তখন আসলে এই রকম হয়। গ্রাফটা চলে আসে এইরকমটা, নেগেটিভ ত্বরণ হয়, নেগেটিভ ত্বরণ। ভি ভার্সেস ভি ইকুয়ালস টু ইউ প্লাস, এটি এই রকম আসে, অর্থাৎ ব্যাপারটা এরকম, y is equals to mx প্লাস সি, এখানে জাস্ট চলে আসে v is equals to at প্লাস সি, এরকম। এই এটা হচ্ছে নেগেটিভ, এই এটা হচ্ছে নেগেটিভ, এরকম। আর লাস্টে যখন আমরা এই গ্রাফটা আঁকবো, এই গ্রাফটা একটু ভাইয়া হিসাব করে নিই। এটা তো আমার এস ইজ ইকুয়ালস টু ইউটি, লাইক হচ্ছে আমি যদি বলি 2t মাইনাস 3t স্কোয়ার, এরকম কিছু একটা বললাম, না ব্যাপারটা আসবে হচ্ছে 3t স্কোয়ার মাইনাস 2t প্লাস কিছু একটা ইজ ইকুয়ালস টু এস প্লাস কিছু একটা। তাহলে এক্স মাইনাস কিছু একটা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4a ওয়াই প্লাস কিছু একটা। এক্স মাইনাস কিছু একটা, তাহলে গ্রাফটা ডানে যাবে। তাহলে গ্রাফটা ডানে যাবে যেহেতু এক্স মাইনাস ওয়াই কিছু একটা, তাহলে এইটার গ্রাফও এইভাবেই উঠবে। এইটার গ্রাফও অলমোস্ট এইভাবেই উঠবে। এটা আপনারা এখন এই লেভেলে বুঝতে পারবেন না, এটা সূত্রটা হবে হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই হচ্ছে ফর্মেটটা থাকবে। আর এটা সিস্টেমটা হবে আসলে এক্স মাইনাস কিছু একটা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4a ওয়াই প্লাস কিছু একটা, এই জাস্ট পার্থক্য থাকবে। তো আরেকটা বার একটু ভাইয়া চেক করে নিচ্ছি, 3t স্কোয়ার মাইনাস 2t, সো এক্স মাইনাস সামথিং তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4a, ওই পাশে তো প্লাসই আনা লাগবে, ও আচ্ছা ওই পাশে তো হচ্ছে মাইনাস যাবে, সরি, একটু একটু জাস্ট আমার এখানে, সো মাইনাস 4a ওয়াই মাইনাস মাইনাস প্লাস। তাহলে এটার গ্রাফটা এইভাবে উঠবে না, গ্রাফটা হচ্ছে 4a যেহেতু মাইনাস এক্স অক্ষের রেসপেক্টে এইভাবে না, যে তাহলে হচ্ছে যে এইভাবে যাবে, তো একটু ডানে আসবে, একটু উপরে উঠবে, গ্রাফটা যাবে হচ্ছে এই রকম। তাহলে হচ্ছে যে আমার এই রকম ছিল, এই রকম ছিল, এই রকম, গ্রাফটা একটু ডানে আসবে, একটু উপরে উঠবে, হ্যাঁ, তখন গ্রাফটা হবে হচ্ছে এই রকম। ওকে, সো এই জিনিসপাতিগুলো সেকেন্ড পেপার, এটা সেকেন্ড পেপার, এটা এখন বোঝার দরকার নাই, জাস্ট আপাতত আপনি এইটুকু বুঝেন তাহলেই হবে। সো এই জিনিসপাতিগুলো এখন বুঝবেন না, এখন জাস্ট গ্রাফের ফরম্যাট কোনটা কিরকম হয় সেটা জেনে রাখলেই হয়, ঠিক আছে? ওকে, সো আমাদের বলছিলাম যে আমাদের সমত্বরণ, সমত্বরণ যদি ত্বরণটা পজিটিভ হয় তখন গ্রাফটা এইভাবে উঠে, আর এটা এইভাবে যায়, ত্বরণটা পজিটিভ থাকে। যখন সমত্বরণ না হয়ে সমবন্ধন হবে তখন ত্বরণটা নেগেটিভ, বেগটা সমস্যা না বেড়ে বরং কমতে থাকে। সরণটা আগে হচ্ছে খুব দ্রুত এভাবে উঠে যেত, এখন আস্তে আস্তে উঠার টেন্ডেন্সিটা কমতে থাকে। সো গ্রাফটা এই ফরম্যাট হয়, এই ফরম্যাট আপনারা এখনো শিখেন না, এটা ইন্টার সেকেন্ড পেপারে শিখবেন, সেকেন্ড ইয়ার উঠলে ম্যাথের কনিক্স শিখার পর এটা বুঝবেন। আপাতত জাস্ট ফরম্যাটটা এভাবে দেখে রাখেন, তাহলে বড় হইলে আপনাদের যখন কনিক্স চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে তখন এটা দেখলে আপনারা বুঝে আসবে। তো আজকের ক্লাস মোটামুটি এইটুকু পর্যন্তই আমরা এইখানে শেষ করে দিচ্ছি। তো এই তো আপনাদের জন্য কয়েকটা হোমওয়ার্ক থাকবে, অনেকগুলো হোমওয়ার্ক আছে, ভালো ভালো হোমওয়ার্ক, আপনারা ট্রাই করে, না পারলে তো ভাইয়া আসি। এই যে হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 1, 2, 3,
4 5 and 6 আরো আছে 7 ওরে আল্লাহ 8 9 10টা আছে সম্ভবত আর কি আছে নাকি না এরপর থ্যাংক ইউ তো আসলে আপনাদের সকলকে ধন্যবাদ ওকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ক্লাস শেষ করে দিচ্ছি